তাহলে আজকে আমাদের ডিবেট ওয়ার্কশপের 12তম সেশন এবং আজকের সেশনটার একটা ম্যাটার সেশন। এটার টপিক হচ্ছে জিও পলিটিক্স। তো জিও পলিটিক্স নিয়ে আমরা শুরু করি। দেখো, আমরা জিও পলিটিক্সের ওয়ার্ডের মধ্যে আমরা দুইটা জিনিস দেখতেছি, একটা জিও একটা পলিটিক্স। তো এখন অনেকের মনে হতে পারে জিও পলিটিক্স বলতে হয়তো বোঝাচ্ছে যে জিওগ্রাফি, মানে জিও হয়তো জিওগ্রাফি বোঝাচ্ছে, পলিটিক্স দিয়ে পলিটিক্স বোঝাচ্ছে, কিন্তু না। জিও শব্দের অর্থ যদি আমরা দেখি, জিও হচ্ছে মেনলি গিও থেকে আসছে। গিও হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। তো গিও দিয়ে মেনলি বোঝাই দ্য ওয়ার্ল্ড, দ্য হোল ওয়ার্ল্ড, ঠিক আছে? হ্যাঁ, তো জিও শব্দের অর্থ আমরা দেখলাম দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখন পলিটিক্স শব্দের অর্থ আমরা দেখি। পলিটিক্স খুবই ব্রড একটা শব্দ। এখন আমি তোমাদেরকে কোনো শিটের ডেফিনেশন বা কোনো একাডেমিক ডেফিনেশন শেখাবো না, জাস্ট বোঝানোর জন্য একটা মানে চলনসই একটা ডেফিনেশন শেখাবো, যেটাতে তোমরা জিনিসটা বুঝতে পারবে, ধরতে পারবে জিস পয়েন্টটা, ঠিক আছে? তো পলিটিক্স মেনলি কী বোঝায়, মানে যদি আমরা অনেক বড় একটা শব্দ, পলিটিক্সের অনেক ক্যালিবারের একটা শব্দ, ঠিক আছে? আমরা জাস্ট দুইটা ওয়ার্ড দিয়ে পলিটিক্সকে বুঝবো। পলিটিক্স হচ্ছে কি? পলিটিক্স পাওয়ার ডিস্ট্রিবিউশন। পলিটিক্সে আমরা এই দুইটা ওয়ার্ড দিয়ে বুঝবো, পাওয়ার ডিস্ট্রিবিউশন। তো এখন ডিস্ট্রিবিউশন বলতে আমরা কী বুঝি? ধরো কোনো একটা সমাজে বা কোনো একটা দেশে কিছু রিসোর্স আছে, ঠিক আছে? ওই রিসোর্সগুলো কে পাবে, কতটুকু পাবে, কিভাবে পাবে? তো যদি আমরা একটা লাইনে বলি, হু গেটস হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই, মানে কোনো একটা রিসোর্স, কোনো একটা সমাজে বা কোনো একটা দেশের রিসোর্স কে পাবে, কিভাবে পাবে, কতটুকু পাবে এবং কেন পাবে, এই জিনিসটা হচ্ছে রিসোর্স ডিস্ট্রিবিউশন। এবং এই রিসোর্সটা যে ডিস্ট্রিবিউশন করতেছে সে পাওয়ার হোল্ড করে। তো হু গেটস টু ডিসাইড, মানে এক কথায় বললে পলিটিক্স কি বলতেছি আমরা, ধরো কোনো রিসোর্স কে পাবে, কতটুকু পাবে, কীভাবে পাবে, এটা যে ডিসাইড করে। এই যে একটা পাওয়ার ডাইনামিক্স, সে ডিসাইড করতেছে। এই ডিসাইড করার একটা পাওয়ার ডাইনামিক্স কীভাবে ডিসাইড করবে, কীভাবে সে ক্ষমতায় আসবে, সব কিছু একটা ব্রড স্পেকট্রামের মধ্যে পলিটিক্সের মধ্যে পড়ে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, জিও মানে দ্য ওয়ার্ল্ড, আর পলিটিক্স মানে কি? পাওয়ার ডিস্ট্রিবিউশন, মানে ক্ষমতার ভাগটা, ক্ষমতা কীভাবে ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন অ্যাক্টরের মাধ্যমে, বিভিন্ন স্টেক হোল্ডারের মাধ্যমে, ঠিক আছে? তো এখন যদি আমরা জিও পলিটিক্সে এক লাইনে বলি, জিও পলিটিক্সের অর্থটা যদি আমরা এক লাইনে বলি, তাহলে কি হয়? ওয়ার্ল্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন। মানে ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে ক্ষমতা কীভাবে ছড়ায় আছে, কাদের মাধ্যমে ছড়ায় আছে, এখানে অ্যাক্টরগুলো কারা, স্টেক হোল্ডারগুলো কারা, ঠিক আছে? কাদের হাতে ক্ষমতা, এই জিনিসটা স্টাডি করা হয় জিও পলিটিক্সে। এখন জিও পলিটিক্সের মেইন দুটো জিনিস, মানে জিও পলিটিক্স থেকে আমরা কী শিখি আসলে, ঠিক আছে? মেইন দুটো জিনিস, হাউ পাওয়ার ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা কী জানলাম? জিও পলিটিক্স মানে হচ্ছে ওয়ার্ল্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন, মানে পুরো পৃথিবীতে ক্ষমতা কীভাবে ছড়ায় আছে, ঠিক আছে? তো এখন দুইটা জিনিস আমরা কী দেখতেছি, মানে পুরো পৃথিবীতে ক্ষমতা কীভাবে ছড়ায় আছে, এটা আমাদেরকে জিও পলিটিক্স শেখাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে যার হাতে ক্ষমতা, সে এই যে রিসোর্সের ডিস্ট্রিবিউশন, মানে কে কী পাবে, কতটুকু পাবে, কীভাবে পাবে, এটা সে ডিসাইড করতেছে, এটাকে সে ইনফ্লুয়েন্স করতেছে, কীভাবে ইনফ্লুয়েন্স করতেছে। এই দুটো জিনিস মেনলি আমরা জিও পলিটিক্সের মাধ্যমে জানবো, ঠিক আছে? তো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা বললাম না, ওয়ার্ল্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথা বলতেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর ক্ষমতাগুলো মেনলি হোল্ড করে কারা? রাষ্ট্র বা স্টেট, নেশন স্টেট। আমরা তো রাষ্ট্রের কথা পড়ছি, আমরা যখন সমাজ বই পড়ছি আমরা কি রাষ্ট্রের একটা কথা পড়ছি না? আচ্ছা, কেউ আমাকে বলতে পারবা একটা রাষ্ট্র কী কী এলিমেন্ট নিয়ে তৈরি হয়? এনিওয়ান জুনিয়রদের মধ্যে থেকে? চারটা এলিমেন্ট থাকে, তাই না? তো মেইন এলিমেন্টগুলো কী কী? জনগণ, সরকার, ভূমি। হ্যাঁ, জনগণ, সরকার, ভূখণ্ড এবং সার্বভৌমত্ব, এই চারটা এলিমেন্ট। তো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যদি আমরা ধরো জিও পলিটিক্সের একটা ইতিহাস থেকে ঘুরে আসি, ঠিক আছে? এখন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে পুরো পৃথিবীটা আমরা চিনি, পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ ঘুরে ফেলছে, সব জায়গায় মানুষ আবিষ্কার করে ফেলছে, এবং পুরো পৃথিবীর সব ভূখণ্ডে একটা সরকার আছে, মানে একটা সরকারের আন্ডারে পুরো পৃথিবী, অ্যান্টার্কটিকা বাদে একটা সরকারের আন্ডারে পুরো পৃথিবী একটা সরকারের আন্ডারে, ঠিক আছে? কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এমন সিনারিও ছিল না। আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, মানে জিও পলিটিক্স শুরু হয় কোত্থেকে, একটা পয়েন্ট ধরা হয়, এটাকে বলা হয় পোস্ট কলম্বিয়ান ইপক, ঠিক আছে? পোস্ট কলম্বিয়ান ইপক আমি লিখে দিচ্ছি, কালই তো শেষ মনে হচ্ছে।
তোমরা কি আমাকে বলতে পারবা এই ক্রিস্টোফার কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন? আচ্ছা, 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, ঠিক আছে। এখন কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগে পুরো পৃথিবীর মানুষ অনেকটা বিচ্ছিন্ন ছিল। ধরো এশিয়া মহাদেশের মানুষরা মানে তাদের আশেপাশের দেশের মানুষকে চিনত, ইউরোপের মানুষরা তাদের আশেপাশের দেশের মানুষকে চিনত, বা আফ্রিকার মানুষরা আরও বিচ্ছিন্ন ছিল, আমেরিকার মানুষরা তো পুরাই বিচ্ছিন্ন ছিল। তো যখন 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেন, তখন আমেরিকা মহাদেশ ইউরোপিয়ানদের কাছে পরিচিত হয়ে উঠলো। পর থেকেই তোমার পর্তুগিজরা ভারতে গেল, তারা চীনের সাথে বাণিজ্য শুরু করলো, তারপরে পৃথিবীর বিভিন্ন জায়গার সাথে বাণিজ্য শুরু করলো। তো এইভাবে ট্রেডের মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষ একে অপরকে চেনা শুরু করলো। তো আগে ধরো যারা একে অপর সাথে মানে একে অপর থেকে পুরোপুরি ডিটাচ ছিল, তারা একে অপরকে চেনা শুরু করলো। তবে এরপর থেকে শুরু হলো ইউরোপিয়ানদের সাম্রাজ্যবাদ। ধরো বিভিন্ন অঞ্চলে যেখানে কোনো সরকার ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, বা ধরো তারা নিজেদের মতো গোষ্ঠীগতভাবে থাকতো, তারা আস্তে আস্তে ইউরোপীয় শাসনের আন্ডারে থাকা শুরু করলো, তাদের ক্ষমতার আন্ডারে থাকা শুরু করলো, ঠিক আছে, তাদের মানে শাসনের আন্ডারে থাকা শুরু করলো। যে তারা ওই ইনডিরেক্টলি একটা রাষ্ট্রের ফিল পাইলো, মানে একটা কী বলবো স্ট্রাকচার্ড একটা স্টেট, মানে একটা সিভিলাইজ একটা স্টেট কেমন হয়, কীভাবে সিস্টেমেটিক্যালি রান করে, ওটা একটা ফিল পাইলো, ঠিক আছে। মানে ধরো একটা সরকার থাকবে, সরকারের কিছু আইনকানুন থাকবে, তুমি আইনকানুন না মানলে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তারপরে ধরো তোমার সাথে কেউ যদি কোনো খারাপ আচরণ করে, কোনো মানে অন্যায় করে, তুমি এই আদালতে মামলা করবা, তুমি সেই মামলার বিচার পাবা, ঠিক আছে। এই যে এইগুলো একটা সিস্টেম, এই সিস্টেমগুলো ধরো ইউরোপিয়ানরা পুরো পৃথিবীতে শিখাইলো এক সময়। তা আস্তে আস্তে ধরো 1900 সাল আসতে আসতে পুরো পৃথিবীটা ধরো মানুষের মানে কি বলবো সভ্যতার আন্ডারে চলে আসলো, মানে প্রত্যেকটা সাম্রাজ্যের আন্ডারে চলে আসলো, মানে পুরো পৃথিবীতে ধরো একটা সরকার গঠিত হলো। তারপর 1945 সাল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে এই যে যত সাম্রাজ্য ছিল, যত এম্পায়ার ছিল, এগুলো আস্তে আস্তে ভেঙে গেল। প্রত্যেকটা জাতি তাদের এক একটা নিজস্ব রাষ্ট্র দাবি করলো, স্বাধীন দেশ দাবি করলো, মানে প্রত্যেকটা জাতি স্বাধীন দেশ। যেমন বাঙালিদের একটা স্বাধীন দেশ বাংলাদেশ, ভারতীয়দের একটা স্বাধীন দেশ ভারত, চাইনিজদের একটা স্বাধীন দেশ চায়না। তেমন ধরো প্রত্যেকটা জাতি আস্তে আস্তে স্বাধীন হয়ে গেল এবং সবার এক একটা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হইলো। তো এখন ধরো বর্তমানে কোনো সাম্রাজ্য নাই, কোনো কি বলবো মানে কোনো রাজা নাই, ঠিক আছে, ওইসব জিনিস নাই, শুধুমাত্র রাষ্ট্র। শুধুমাত্র রাষ্ট্রের হাতে এই পৃথিবী শাসন করার ক্ষমতা আসলো, ঠিক আছে। তো শুধুমাত্র তোমরা একটা জিনিস জানবা যে রাষ্ট্রের হাতে শুধুমাত্র মানে রাষ্ট্রকে একটা জিনিস ডিফাইন করে, রাষ্ট্র বলতে কী বোঝায়। মানে রাষ্ট্র শুধুমাত্র মনোপলি অফ ভায়োলেন্স হোল্ড করে। তার মানে কি, ধরো তুমি কোনো একটা খারাপ কাজ করলা, তোমাকে রাষ্ট্র চাইলে মারতে পারবে, তোমাকে রাষ্ট্র চাইলে শাস্তি দিতে পারবে। মানে এই যে কাউকে শাস্তি দেওয়া, কাউকে মারা, বা কাউকে মানে প্রহার করা, বা কাউকে কারোর সাথে ভায়োলেন্স করা, তুমি আন্দোলন করতেছো কোনো একটা, হয়তো রাষ্ট্রের সেটা বিরুদ্ধে আছে, রাষ্ট্র চাইলে তোমাকে মেরে, তোমাকে ধরো তোমার মাধ্যমে তোমার সাথে ভায়োলেন্স করে তোমাকে রাস্তা থেকে নামাই দিতে পারে। এবং এই রাইটটা রাষ্ট্রকে দেওয়া হয়েছে। এই রাইটটা রাষ্ট্রকে কে দেয়? ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে রাষ্ট্রকে এই রাইটটা দেয় হচ্ছে মানে জনগণ ভোটের মাধ্যমে। আর অটোক্রেটিক বা মানে কী বলবো মানে স্বায়ত্তশাসিত রাষ্ট্রে ধরো একটা লিডার সে নিজেই পাওয়ারটা হোল্ড করে নিজে জোর করে ধরে রাখে। তো ধরো রাষ্ট্রের কাছে এই মনোবলটা থাকে। তো এখন গেল এই যে মানে ইয়ের পরে ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জিও পলিটিক্সটা একটা মডার্ন রূপ পাইলো। আগেও কিন্তু জিও পলিটিক্স ছিল, যখন বিভিন্ন এম্পায়ার ছিল, যখন বিভিন্ন সাম্রাজ্য ছিল, তখনও কিন্তু জিও পলিটিক্স ছিল। মানুষ মানে ক্ষমতার অ্যাক্টর কে আছে, ওদেরকে ইনফ্লুয়েন্স করা নিয়ে মানুষ তখনও ভাবতো। কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে শুধুমাত্র রাষ্ট্রগুলো ভাবা শুরু করলো, ঠিক আছে, রাষ্ট্রগুলো মানে কে কার থেকে বেশি ক্ষমতাবান হইতে পারে এটা নিয়ে ভাবা শুরু করলো। তো এখন আমি যদি জিও পলিটিক্স আমরা কেন শিখবো এই জিনিসটা আমি একটু বলি। এখন ধরো তুমি টিভিতে অনেক রকম খবর দেখো, যেমন ধরো খবর দেখতেছো কি যে চীনের উপরে আমেরিকা বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে, বা মানে বাণিজ্যিক বিভিন্ন পণ্যের উপর নিষেধাজ্ঞা দিছে। এই যে এটা একটা ইনফরমেশন, ঠিক আছে। এখন আমেরিকা তো মানে কাপড়, যেমন কাপড় আমদানি তো করে চায়না থেকে না, হ্যাঁ চায়না থেকে করে, কিন্তু ধরো ওই যে কাপড় আমদানি করতেছে ওগুলোর মধ্যে ধরো ট্যাক্স বসাই দিছে, ঠিক আছে। তাহলে ধরো ওই কাপড়টার দাম আমেরিকাতে বেড়ে যাবে। তুমি যদি কোনো আমেরিকান সিটিজেন হও তখন তোমাকে আরও বেশি দাম দিয়ে ওই কাপড়টা কিনতে হবে, ঠিক আছে। এখন এর থেকে হয়তো তুমি মার্কেটে ভিয়েতনামের কাপড় বা বাংলাদেশের কাপড় আরও কম দামে কিনতে পারতেছো। তার মানে কি তুমি চায়নার কাপড় কিনবা না, তুমি ইন্ডিয়া বা বাংলাদেশ বা ভিয়েতনামের কাপড় কিনবা। এখন কেন করলো, মানে এই যে চায়নার উপরে এত কী রাগ হয়েছে আমেরিকার, যে কেন এর উপর ট্যাক্স বসাই দিল, ঠিক আছে। এই যে এই জিনিসটা তোমাকে এই ইনফরমেশনটা নলেজে পরিণত করা, যখন তুমি জিও পলিটিক্স বুঝবা তখন তুমি বুঝবা যে না, চায়না এখন আমেরিকার মেইন কম্পিটিটর। মানে ধরো চায়না আস্তে আস্তে পৃথিবীর 1 নম্বর ইকোনমি হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1 নম্বর ইকোনমি হয়ে যাচ্ছে। তাই চায়নাই একমাত্র আছে পুরো পৃথিবীতে, চায়নাই একমাত্র শক্তি
যে হয়তো একসময় ইকোনমিকে গ্রো করতে করতে আমেরিকার পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে। আমেরিকা তো পুরো ওয়ার্ল্ডের হেজিমন, পুরো ওয়ার্ল্ডের 1 নম্বর পাওয়ার। তো আমেরিকার পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র পাওয়ার কি আছে? চায়না। এবং তারা ভাবতেছে যে যদি চায়নার এই ইকোনমিক গ্রোথকে আমরা আটকাই না দিই, চায়না তো একসময় আমাদেরকে ছাড়াই যাবে। এই জিনিসটা যখন তোমার মধ্যে সেন্সটা কাজ করবে, তখন তোমার এই ইনফরমেশনটা তোমার কাছে একটা নলেজ হয়ে যাবে। তো এই জন্য ধরো এই বিস্তৃত কিছু ইনফরমেশনকে নলেজে বানাইতে সাহায্য করে আমাদের জিও পলিটিক্স, ঠিক আছে? এখন আসলে জিও পলিটিক্স, ধরো আমরা যে জিও পলিটিক্স জিওসি করতেছি, একটা জিনিস আমি বুঝাই, জিও পলিটিক্সে কিন্তু জিওগ্রাফির সাথে অনেক রকম সম্পর্ক আছে, ঠিক আছে? জিওগ্রাফিটা কি? জিওগ্রাফিটা আমরা পুরো পৃথিবীর যেই স্পেসটা আছে, ঠিক আছে, মানে পুরো পৃথিবীর যেই ভূখণ্ড বলো বা এই যে আমরা পৃথিবীতে আশেপাশে যা দেখি, হ্যাঁ, এগুলো বিভিন্ন জিনিস মানে বিভিন্ন মেট্রিকে মেজার করতে আমাদের সাহায্য করে জিওগ্রাফির কথা বলতেছি। হ্যাঁ, জিওগ্রাফি জিও পলিটিক্সের সাথে খুবই ভালোভাবে জড়িত, কিন্তু মানে ওরকম না মানে পলিটিক্স প্লাস জিওগ্রাফি মানে যে জিও পলিটিক্স এমন না। আমি তোমাদেরকে একটু বোঝাই, একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই। মনে করো জিওগ্রাফির মধ্যে আমরা কী বুঝলাম, মানে পুরো পৃথিবীকে চিনতে আমাদের সাহায্য করে জিওগ্রাফি, ঠিক আছে? ধরো অঞ্চলের উচ্চতা কতটুকু, একটা অঞ্চলের ভূমির স্বরূপটা কেমন, ধরো এই মানে অঞ্চলটা কি মানে মরুভূমি, নাকি ধরো সমতল ভূমি, নাকি ধরো পাহাড়ি অঞ্চল, নাকি ধরো ওই অঞ্চল থেকে সমুদ্রের দূরত্ব কত, তারপরে ওই অঞ্চলের মনে করো ট্রপিক্যাল, তারপর ওই যে তাপমাত্রা কেমন, তারপর ধরো ওই অঞ্চলের ভূমি থেকে উচ্চতা কত, সব কিছু আমরা জিওগ্রাফিতে পড়াশোনা করি। মানে অনেক বড় একটা স্পেকট্রাম জিওগ্রাফি, ঠিক আছে? এখন জিওগ্রাফি ধরো আমরা একটা সেটে ধরলাম জিওগ্রাফি, মার্কেট খুবই ঝামেলা করতেছে। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আচ্ছা উপরটা মুছে দিই। দেখো একটু, তো ধরো জিওগ্রাফিটাকে আমরা একটা সেটে রাখলাম, ঠিক আছে? আমরা সেট পড়ছি না ছোটোবেলায়? এখন পলিটিক্সকে একটা সেটে রাখলাম। অনেক বড় বড় দুইটা ডাইমেনশন, ঠিক আছে? দুইটারই অনেক কিছু কভার করে জিওগ্রাফি পলিটিক্স। এটা জিওগ্রাফি আর পলিটিক্স এক হলে এই জায়গায় আমরা বলছি না সেট, কমন সেট, এটা কমন সেট। তো জিওগ্রাফি আর পলিটিক্স যেখানে এক হয়, এটাকে আমরা বলি কি না, জিও পলিটিক্স না, এটাকে আমরা বলি হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি। হ্যাঁ, জিও পলিটিক্স নিয়েও কথা বলবো। তো ধরো যেখানে জিওগ্রাফিক মানে শুধুমাত্র জিওগ্রাফির উপর ভিত্তি করে পলিটিক্স করা হচ্ছে, মানে ধরো ওই ভূমির মানে ওই জিনিসটার ওই জায়গাটার ভূমিস্বরূপ কেমন, বা ধরো সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বলো বা মানে সমুদ্র থেকে দূরত্ব, এসব মানে জিওগ্রাফিক্যাল টার্ম নিয়ে ওইটার উপর ভিত্তি করে জাস্ট মানে পলিটিক্স করা হয়। মানে পলিটিক্সকে মানে পলিটিক্সের মেন জিনিসটা ধরা হয়, ওইটাকে বলে পলিটিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে? মানে পলিটিক্যাল জিওগ্রাফি কাকে বলে? মনে করো তুমি বাংলাদেশে থাকো, ঠিক আছে? বাংলাদেশে থাকো, তুমি ধরো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে থাকো, হ্যাঁ? ধরো তুমি মনে করো কক্সবাজারে থাকো। এখন কক্সবাজারে ধরো কিছু ইস্যু আছে, ধরো কক্সবাজারের মনে করো যে জমির লবণাক্ততা বেড়ে যাচ্ছে, তারপর মনে করো মানে মানুষের এই জমি আস্তে আস্তে সমুদ্রের গর্ভে হারাই যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ওইটা ধরো জিওগ্রাফিক্যাল কিছু ফ্যাক্টর। এখন ধরো ওইটার উপর ভিত্তি করে তোমার এলাকায় পলিটিক্স চলতেছে। ধরো তোমার এলাকার ধরো কোনো একটা এমপি বলতেছে যে আমি হইলে এমন কিছু মানে কী বলবো মানে শস্যের বীজ আনবো যে মানে ধরো ওই লবণাক্ত জমিতেও ধরো ফসল গ্রো করবে। মানে তার মেন জিনিস কি, মানে জিওগ্রাফির উপর ভিত্তি করে পলিটিক্স করতেছে। তো এই জিনিসটা হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে? এখন জিও পলিটিক্সটা কী আসলে? জিও পলিটিক্সটা এমন একটা সেট কল্পনা করি আমরা, এই যে এমন একটা সেট, ঠিক আছে? ধরো জিওগ্রাফি সব কিছু জিও পলিটিক্সে আসবে না, পলিটিক্সের সব কিছু জিও পলিটিক্সে আসবে না, ঠিক আছে? আবার এমন কিছু জিনিস আসবে যেটা জিওগ্রাফির মধ্যেও নাই, পলিটিক্সের মধ্যেও নাই, মানে এই দুইটা মানে ডিসিপ্লিনের বাইরেরও কিছু জিনিস আসবে। তো এইটাও আমরা জিও পলিটিক্স কল্পনা করতে পারি, এমন একটা সেট। তো আমি যদি একবার সাম আপ করি, তো আমরা এটা জিও পলিটিক্স কী বলে, পলিটিক্যাল জিওগ্রাফি কিন্তু বুঝছো নাকি? বুঝলাম। তো এখন ধরো জিওগ্রাফির কিছু এলিমেন্ট প্লাস পলিটিক্সের কিছু এলিমেন্ট প্লাস এর বাইরের কিছু এলিমেন্ট থাকবে, যেমন ধরো ইকোনমিক্স থেকে কিছু এলিমেন্ট থাকবে, তারপর ধরো মিলিটারি সায়েন্স থেকে কিছু এলিমেন্ট থাকবে, সবগুলো মিলে জিও পলিটিক্স হবে। কিন্তু জিওগ্রাফির অনেক টার্ম আছে, জিওগ্রাফির অনেক মানে ডিসিপ্লিন আছে যেগুলো জিও পলিটিক্সের মধ্যে থাকবে না। আবার পলিটিক্সের এমন অনেক টার্ম আছে যেগুলো
জিও পলিটিক্সের মধ্যে থাকবে না। তো এখন আমি একটু ক্লিয়ার করব জিও পলিটিক্সের এলিমেন্টগুলো আমরা এখন দেখব। আচ্ছা, ধরো কোনো একটা দেশ জিও পলিটিক্যালি কত বেশি স্ট্রং বা মানে পলিটিক্যালি কোন অবস্থানে আছে, হ্যাঁ, ওইটা মেজার করার জন্য আমরা 3টা জিনিস ফলো করি। এগুলো তো আসার আগে ভাই আগে তো মানে আলাদা মানে পার্থক্য করে দিলেন না যে জিও পলিটিক্স আর পলিটিক্যাল জিওগ্রাফি। পলিটিক্যাল জিওগ্রাফি তো বুঝছি, হ্যাঁ, এখন বুঝবা মানে জিও পলিটিক্সের ভিতরে যখন একটু ঢুকবো তখন বুঝবা যে পলিটিক্যাল জিওগ্রাফি আর জিও পলিটিক্সের মধ্যে কী, ঠিক আছে? দেখো, হ্যাঁ, তখন ধরো জিও পলিটিক্সের 3টা এলিমেন্ট তার আমরা বলতেছি, ঠিক আছে? এই 3টা এলিমেন্ট দিয়ে আমরা বিচার করবো একটা দেশ বা একটা অঞ্চল জিওগ্রাফিক্যালি কতটুকু স্ট্রং, মানে জিও পলিটিক্যালি কতটুকু স্ট্রং। এখন দেখি, একটা হচ্ছে জিও স্ট্র্যাটেজি, দুই হচ্ছে জিও ইকোনমিক্স, তিন হচ্ছে জিও টেকনোলজি। ধরো এই 3টা জিনিসের উপর ভিত্তি করে আমরা মানে কোনো একটা দেশের বা কোনো একটা অঞ্চলের জিও পলিটিক্যাল স্ট্রেন্থটা কত ওইটা আমরা মেজার করি, ঠিক আছে? তো এখন আমরা এই 3টা জিনিস নিয়ে আমরা একটু জানি। জিও স্ট্র্যাটেজি কী? জিও স্ট্র্যাটেজি জিওগ্রাফির সাথে সবচেয়ে বেশি জড়িত, ঠিক আছে? ধরো আমি বাংলাদেশের আশেপাশে 3 দিক দিয়ে আছে ইন্ডিয়া, ঠিক আছে? তারপর ধরো একটু করে আছে মায়ানমার। এখন ধরো জিও স্ট্র্যাটেজি মেইন জিনিসটা আমাদের যেটা শেখায়, ধরো ইন্ডিয়া যদি মানে ইন্ডিয়া আর বাংলাদেশের ভূমি স্বরূপটা কেমন, মানে ধরো বাংলাদেশ বেশিরভাগই সমতল ভূমি, ইন্ডিয়ারও ধরো আশেপাশে যে অঞ্চলগুলো আছে আমাদের মানে সীমান্ত ঘেঁষে যেসব অঞ্চল আছে বেশিরভাগ সমতল ভূমি। ধরো এদিকে বাংলাদেশের 10 ভাগ আবার পাহাড়ি অঞ্চল, যেমন ধরো পার্বত্য চট্টগ্রাম, এটুকু পাহাড়ি অঞ্চল। তো এই যে আমরা জিওগ্রাফিটা জানলাম, জিওগ্রাফি জানার পর আমাদের চারিদিকে সীমান্তটা জানলাম। এখন মনে করো ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে, মানে ধরো ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকাই দিয়ে বাংলাদেশ দখল করে নিবে, বা মায়ানমার বাংলাদেশে আর্মি ঢুকাই দিয়ে বাংলাদেশ দখল করে নিবে, ঠিক আছে? এই যে আমরা ইন্ডিয়া যদি বাংলাদেশ দখল করতে চায়, তাহলে এই যে আমাদের ভূখণ্ডটা মানে আমাদের জিওগ্রাফিটা মাথায় রেখে ইন্ডিয়াকে দখল করা থেকে আমরা কীভাবে ঠেকাবো, বা যদি কখনো মায়ানমার দখল করতে যায় মায়ানমারের দখল থেকে আমাদের দেশকে কীভাবে ঠেকাবো, মানে কীভাবে আমরা আমাদের দেশকে সিকিউর রাখবো, মানে আর্মির মাধ্যমে, মানে মিলিটারি অপারেশনের মাধ্যমে, ঠিক আছে? এই জিনিসটাকে বলে জিও স্ট্র্যাটেজি। বুঝতে একটু কষ্ট হচ্ছে, একবার ভালো করে বলি, সহজ করে বলি। হ্যাঁ, বর্ডার এরিয়া সিকিউরিটি থেকে একটু বড় জিনিস, মনে করো এই যে পুরো একটা সমতল ভূমি বাংলাদেশ, ঠিক আছে? এখন ধরো এই সমতল ভূমি, এই যে জিওগ্রাফিটাকে আমরা মাথায় রাখলাম। এখন ধরো আমি যদি বাংলাদেশের ম্যাপটা একটু এঁকে দেখাই, আমার আঁকার হাত খুবই খারাপ, তো কেউ কিছু মনে করো না, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এখন মনে করো এই 3 দিকে হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, এই 3 দিকে ইন্ডিয়া, আর এদিকে মায়ানমার, আর এদিকে হচ্ছে বঙ্গোপসাগর। এই যে 3 দিকে ইন্ডিয়া, আর এইদিকে দূরে মনে করো চায়না। হ্যাঁ, তো ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, মিয়ানমার। তো এখন এই জিনিসটা দেখো, এদিকে হচ্ছে তোমার পার্বত্য চট্টগ্রাম, এইটুকু, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা বললাম কি বাংলাদেশের এই 90 ভাগ অঞ্চল হচ্ছে সমতল, এই 10 ভাগ অঞ্চল হচ্ছে পাহাড়ি অঞ্চল। তবে এইদিকে তোমার ইন্ডিয়ার কথা যদি আমরা ধরি, ইন্ডিয়ার এই অঞ্চলগুলো সমতল, এইদিকে ধরো এই যে মেঘালয়ের দিকে এগুলো পাহাড়ি অঞ্চল, ত্রিপুরার দিকে এগুলো পাহাড়ি অঞ্চল। তো এখন এই যে জিওগ্রাফিটা আমরা জানলাম মানে আমাদের আশেপাশে, তারপর ধরো এইদিকে মায়ানমার হচ্ছে জঙ্গল, পাহাড়ি অঞ্চল, আমাদের আশেপাশে জিওগ্রাফিটা কেমন। এখন এই যে জিও স্ট্র্যাটেজি আমাদের শেখায় কি, ধরো এই জিওগ্রাফিকে ভিত্তি করে আমরা মানে আমাদের দেশের নিরাপত্তা, মানে তুমি যেটা বলো বর্ডার নিরাপত্তা, বর্ডার থেকে একটু বড় কিছু, ধরো কোনো দেশ যদি আমাদের আক্রমণ করতে যায় বা আমরা যদি কোনো দেশে আক্রমণ করতে যাই, তাহলে আমরা এই জিওগ্রাফিটাকে মেইন জিনিস ফোকাসে রেখে আমাদের মানে কী বলবো নিরাপত্তা পরিকল্পনা সাজাবো, বা আমাদের মানে কি আক্রমণ পরিকল্পনা সাজাবো। আগে জিও স্ট্র্যাটেজি দেখতে হবে, জিও স্ট্র্যাটেজি মানে তাহলে ধরো এখন ইন্ডিয়া যদি আমরা অ্যাটাক করতে যাই, তাহলে মেইনলি কোন দিক দিয়ে অ্যাটাক করা সহজ হবে, ধরো এই পশ্চিম অঞ্চল থেকে।
পাহাড়ি অঞ্চলে থেকে আগে অ্যাটাক করা ভালো না? না, এই জিনিসটাই তো এই জিনিসটাই আমাদের জিও স্ট্র্যাটেজি শেখায়। মনে করো তুমি একটা পাহাড়ি অঞ্চলে গাড়িতে ঘুরতে গেছো, গাড়ি করে ঘুরতে গেছো, আর একটা সমতল অঞ্চলে তুমি ঘুরতেছো। কারণ ধরো পাহাড়ি অঞ্চলে আঁকাবাঁকা রাস্তা, তারপর ধরো সরু রাস্তা, তাই না? তারপর ধরো উঁচু নিচু দিয়ে ওঠানামা করতে হচ্ছে। তুমি একটা জিনিস জানবা, ধরো পাহাড়ি অঞ্চলে একটা ধরো তুমি 100 কিলোমিটার যাবা, ওটা যাইতে তোমার হয়তো 4-5 ঘন্টা লেগে যাবে। কিন্তু তুমি একটা সমতল জায়গায় তুমি যদি 100 কিলোমিটার কোনো জায়গায় যাইতে চাও, তুমি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবা। তার মানে কি 3-4 ঘন্টা ফারাক। প্লাস তোমার কি এই ধরো তোমার এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাইতে হচ্ছে। তার মানে কি তোমার যোগাযোগ ব্যবস্থাটা সমতল ভূমিতে খুবই ভালোভাবে কাজ করে। তো যখন কোনো দেশে আক্রমণ করতে যায়, তখন সবসময় সমতল ভূমি খোঁজে, ঠিক আছে? আমি সমতল ভূমি দিয়ে আমার সেনাবাহিনী পাঠাবো। সমতল ভূমিটা সবসময় যুদ্ধ করার জন্য প্রিফারেবল। আর কোনো দেশ যখন কোনো দেশে আক্রমণ ঠেকাইতে যায়, তখন তারা কোনো একটা মানে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার খোঁজে। যে আমার যদি একটা পাহাড় মানে একটা পর্বতমালা থাকে, বা আমার যদি এরকম একটা পাহাড়ি অঞ্চল থাকে, তাহলে কি আমি আমার দেশটাকে ভালোভাবে ডিফেন্ড করতে পারবো। মনে করো কি আর এই ইন্ডিয়ার সেনাবাহিনী এদিক দিয়ে আসতেছে, মানে ধরো এই পাহাড়ি অঞ্চল দিয়ে, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল দিয়ে আসতেছে, তাদের আসতে সময় বেশি লাগবে। এবং তারা যখন আসবে ততক্ষণে বাংলাদেশ কী বলবো তাদের আর্মিকে রেডি করার সময় পাবে, তাই না? তো এই সময়টা তারা পাচ্ছে। তো এই যে আমাদের জিওগ্রাফিটাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো। তার মানে কি এই যে ইন্ডিয়া পশ্চিমাঞ্চল থেকে অ্যাটাক করতে পারে বাংলাদেশে যদি কখনো অ্যাটাক করে, বা এই যে তোমার নৌবাহিনী দিয়ে ইয়েতে অ্যাটাক করতে পারে, সমুদ্র অঞ্চলে অ্যাটাক করতে পারে। এই জিনিসটা আমাদের সাজানো, কোথায় অ্যাটাক করতে পারে, কোথায় অ্যাটাক করার সম্ভাবনা বেশি, এই জিনিসটা আমাদের জিওগ্রাফি শেখাচ্ছে। এবং এটা জিওগ্রাফি থেকে শিখে আমরা পরিকল্পনা করতেছি কি এই জায়গায় তাহলে আমরা আমাদের সেনাবাহিনী বেশি রাখবো, যাতে আমি কী বলে ইন্ডিয়া আমাদের অ্যাটাক করতে সহজে না পারে, আমরা যাতে বাধা দিতে পারি। এই পরিকল্পনা করাটা এটা হচ্ছে জিও স্ট্র্যাটেজি, ঠিক আছে? এবং এই পরিকল্পনা করার মাধ্যমে মানে আমি কত ভালো পরিকল্পনা করব, মানে আমার জিওগ্রাফিক কাজে লাগাই আমি কত ভালো পরিকল্পনা করবো, এবং আমি জিওগ্রাফিকে কাজে লাগাই কত ভালো অ্যাডভান্টেজ খুঁজবো, মানে আমার জিওগ্রাফিকে ব্যবহার করে কত ভালো অ্যাডভান্টেজ খুঁজবো, এই জিনিসটা হচ্ছে জিও স্ট্র্যাটেজি আমাদের শেখায়। আচ্ছা আচ্ছা, একদমই ঢুকে গেছে। এই দিক থেকে আমরা এই বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামের গুরুত্ব বুঝতে পারি। ওই যে তোমরা তো অনেকে হয়তো দেখছো, ওই যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে না, চট্টগ্রাম আমাদের লাগবে। ওই যে ভারতীয় একজন বলে চট্টগ্রাম আমাদের দরকার। আচ্ছা কেন দরকার এটা আমি তোমাদের বোঝাবো। এটা মানে জিও স্ট্র্যাটেজিক্যাল কারণটা কি তোমাদের বোঝাবো। যখন এই যে একটা ইনফরমেশন চট্টগ্রাম তাদের লাগবে, তাদের একটা ইনফরমেশন দিচ্ছে, কিন্তু চট্টগ্রাম কেন লাগবে এই জিনিসটা তোমরা যখন জিও পলিটিক্স বুঝবা তখন বুঝতে সুবিধা হবে। দেখো এখন তাদের চট্টগ্রাম কেন লাগবে আমি বুঝাই। এখন ধরো চিকেন নেকের নাম তো শুনছো অনেকে নাকি? চিকেন নেক কে শুনছো? হাত তোলো তো। চিকেন নেক, ইন্ডিয়ার চিকেন নেক। হ্যাঁ, এবার তোমাদেরকে চিকেন নেক বোঝায়। দেখো এই যে এটা তো ইন্ডিয়া দেখলা, তাই না? এটা বাংলাদেশ, অন্তত বোঝা যাচ্ছে তাই না এটা বাংলাদেশ। এখন দেখো এই যে এদিকে আরেকটা দেশ আছে, এটার নাম হচ্ছে নেপাল। হ্যাঁ, তারপর এদিকে আরেকটা দেশ আছে, এটা হচ্ছে ভুটান। তারপর চায়নাটাকে একটু কাছে আনি, চায়নাটা বেশি দূরে হয়ে গেছে। হ্যাঁ দেখো যে চায়না কাছেই আছে কিন্তু, ঠিক আছে? তো দেখো এই যে ইন্ডিয়ার এদিকে মনে করো এই যে চায়না কিন্তু আরও কাছে, এইদিকে মনে করো চায়না, ঠিক আছে? এই যে এইটুকু একটা জায়গা, সরু একটা জায়গা, পাশে নেপাল ভুটান, এদিকে চায়না, এদিকে মনে করো ইন্ডিয়ার এক পার্ট, ইন্ডিয়ার এদিকে আরেক পার্ট, এটাও কিন্তু ইন্ডিয়া, এটাও ইন্ডিয়া। হ্যাঁ, তো ইন্ডিয়া ধরো এই পার্ট থেকে এই পার্টে যাওয়ার জন্য এই সরু জায়গাটা দিয়ে যাওয়া লাগে, ঠিক আছে? এটা মনে করো কত হবে 25 কিলোমিটার, সবচেয়ে সরু জায়গায় মনে করো 25 কিলোমিটার অঞ্চল, ঠিক আছে? এই যে আমরা জিও স্ট্র্যাটেজি বললাম না, জিও স্ট্র্যাটেজি সবসময় আমরা কী ঠিক করি, জিওগ্রাফির উপর ভিত্তি করে আমরা আমাদের দেশের নিরাপত্তা প্ল্যানটা, ডিফেন্স প্ল্যানটা সাজাবো। তো এখন দেখো এই যে এত ন্যারো একটা জায়গা, আর মনে করো চায়না যদি এদিক থেকে সেনাবাহিনী পাঠায়, আর মনে করো জিও স্ট্র্যাটেজি আমাদের শেখায়, এটা গেল জিও স্ট্র্যাটেজি। একটা হচ্ছে জিও ইকোনমিক্স, সেকেন্ড পার্ট। ইকোনমিক্স তো খুবই সহজ। জিও ইকোনমিক্স বলতে বোঝায় কি, ধরো তোমার দেশের ইকোনমি কত স্ট্রং, তোমার দেশের ইকোনমিক পাওয়ার কত স্ট্রং। ধরো জিও পলিটিক্স মেন জিনিস কি হচ্ছে ওয়ার্ল্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন, তাই না? মানে ক্ষমতা চারদিকে ছড়াই আসছে, এবং ক্ষমতাটাকে আমি আমার লাভের জন্য ব্যবহার করব, আমি আমার লাভের জন্য কাউকে ইনফ্লুয়েন্স করবো, আমি আমার লাভের জন্য কাউকে ধরো মানে ভয় দেখাবো। এখন যদি এই যে আমি কাউকে ভয় দেখাচ্ছি, কাউকে ইনফ্লুয়েন্স করতেছি, কাউকে আমার দলে টানতেছি, কাউকে আমার দল থেকে সরাই দিচ্ছি, কাউকে আমি ভয় দেখাচ্ছি, তো এই জিনিসটা করার জন্য আমার তো টাকা লাগবে, তাই না? কিন্তু যার ধরো যত বেশি টাকা, যার অর্থনীতি যত বেশি স্ট্রং, সে তত বেশি জিও পলিটিক্যালি স্ট্রং। তো এই জন্য জিও ইকোনমিক্স তোমার জিও পলিটিক্সের একটা বড় ফ্যাক্টর। তো মুকিত আমাকে যে প্রশ্নটা করছিলাম
মনে করো তুমি তো পলিটিক্যাল জিওগ্রাফি বুঝছো, পলিটিক্স আর জিওগ্রাফি এই দুইটা প্লাস করে হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি। তো এখন জিও পলিটিক্সের মধ্যে দেখো এই যে জিও স্ট্র্যাটেজি আমরা কী কী দেখলাম, তোমার এই যে মিলিটারি নলেজ লাগবে তোমার, প্লাস তোমার ইকোনমিক্সের নলেজ লাগবে। এই জিনিসগুলো কিন্তু পলিটিক্স আর জিওগ্রাফি দুইটারই বাইরে, দুইটা বাইরের কিছু ডিসিপ্লিন আমরা পাচ্ছি। তো এখন জিও ইকোনমিক্স তো বুঝছো নাকি, তোমার ইকোনমি যত স্ট্রং হবে তোমার কাছে যত বেশি টাকা থাকবে, তুমি ধরো তোমার শত্রু মিত্র তত বেশি কিনতে পারবা, যে কাউকে তত বেশি তুমি ইনফ্লুয়েন্স করতে পারবা। হ্যাঁ, এইভাবে ধরো তুমি ধরো জিও পলিটিক্যাল গেম খেলতে পারবা। এখন হচ্ছে 3 নম্বর হচ্ছে জিও টেকনোলজি। জিও টেকনোলজিটা কি? জিও টেকনোলজি হচ্ছে ধরো কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো দেশের, তোমার দেশের কোনো অবকাঠামো, বা মানে জিও টেকনোলজি 2 ধরনের হয়, একবার বলি। হার্ড টেকনোলজি আর হচ্ছে সফট টেকনোলজি। তো হার্ড টেকনোলজির মধ্যে আছে কোনো ইনফ্রাস্ট্রাকচার বা কোনো অবকাঠামো, যেমন ধরো পদ্মা সেতু, বাংলাদেশের জন্য পদ্মা সেতু হচ্ছে একটা জিও টেকনোলজি। পদ্মা সেতুর মাধ্যমে কি ধরো আমাদের দেশের ব্যবসা বাণিজ্য বাড়তেছে। হ্যাঁ, তারপর ধরো চট্টগ্রাম বন্দর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিও টেকনোলজি। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কী হচ্ছে, আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের দেশের 90% ব্যবসা বাণিজ্য কাজ কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। তার মানে কি আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিও টেকনোলজি চট্টগ্রাম বন্দর। মানে এই যে অবকাঠামোগুলা, এই মানে কোনো ব্রিজ, কোনো বন্দর, তারপর ধরো আমরা যদি বাংলাদেশের বাইরে থেকে দেখি, যেমন ধরো সুয়েজ খালের নাম শুনছো না তোমরা? ধরো মিশরের সুয়েজ খাল হচ্ছে, সুয়েজ খালের মালিক হচ্ছে মিশর, ঠিক আছে? তো সুয়েজ খাল ধরো পুরো পৃথিবীর মানে যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এটা আমি তোমাদেরকে ম্যাপে পরে দেখাবো। ধরো সুয়েজ খাল থেকে মিশর প্রতি বছর কোটি কোটি ডলার ইনকাম করে। তো এইটা ধরো, তারপর তো সে জিওপলিটিক্যালি খুবই প্রভাব খাটাতে পারে সুয়েজ খালের মাধ্যমে। তো এই যে সুয়েজ খাল এই জন্য জিও টেকনোলজিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা রিসোর্স। এটা মানে হার্ড জিও টেকনোলজির একটা উদাহরণ। হ্যাঁ, স্যাটেলাইটও হতে পারে। স্যাটেলাইটটা এটাও সফটওয়্যারের মধ্যে পড়বে। তোমার যত বেশি স্যাটেলাইট আছে তত তুমি অন্য দেশের উপর নজরদারি করতে পারবা। তারপরে তোমার হ্যাঁ, এই যে পারমাণবিক বোমা, এই তো এটা তো অনেক বড় একটা জিও টেকনোলজি। যেমন ধরো ইরান অনেক বছর ধরে চেষ্টা করতেছে পারমাণবিক বোমা বানানোর জন্য। কেন চেষ্টা করতেছে? সে জানে সে যদি পারমাণবিক বোমা বানায় ফেলে তাহলে তাকে যে কেউ আক্রমণ করতে ভয় পাবে, কারণ সে ভাববে যে তার কাছে তো পারমাণবিক বোমা আছে, সে আমাকে যদি এটা আমার উপর যদি এটা অ্যাপ্লাই করে তাহলে তো মানে ওই রিস্কটা কেউ নিতে চায় না। মানে পারমাণবিক বোমা অ্যাপ্লাই করার রিস্কটা কেউ নিতে চায় না। এই জন্য একটা কথা চালু আছে কি, নিউক্লিয়ার ডিটারেন্স। মানে ধরো তুমি যদি পারমাণবিক বোমা বানায় ফেলো, তোমার যুদ্ধ মানে তোমাকে কেউ আক্রমণ করার থেকে তোমাকে কেউ আক্রমণ করবে না, তোমাকে ভয় পেয়ে কেউ আক্রমণ করবে না, এটা চান্স বেশি। ভয় পেয়ে তোমাকে কেউ আক্রমণ করতে, এটাকে বলে নিউক্লিয়ার ডিটারেন্স। নিউক্লিয়ার ডিটারেন্স লিখে দিই, এটা তো ভালো হইল না। তারপর সফট জিও টেকনোলজির মধ্যে যেগুলো আছে, বিভিন্ন রকম পলিসি, ঠিক আছে? যেটা আমার দেশের গণতন্ত্র কত বেশি স্ট্রং, আমাদের দেশের ইনস্টিটিউশনগুলো কত বেশি স্ট্রং, মানে আমাদের দেশে ধরো একটা ফেয়ার ভোট হচ্ছে, বা আমাদের দেশে ধরো দুর্নীতি কম, এই যে ছোটো ছোটো পলিসিগুলো, এগুলো হচ্ছে সফট জিও টেকনোলজি, যেগুলো ধরো দেশকে আগায় নিতে আরও সাহায্য করে। একটা ধরো কম দুর্নীতিগ্রস্ত দেশ, এই দেশটা কিন্তু অনেক বেশি উন্নতি তাড়াতাড়ি করতে পারে। ধরো তাদের হয়তো রিসোর্স কম, তাদের হয়তো ধরো বড় বড় তেলের খনি, বড় বড় গ্যাসের খনি নাই, কিন্তু তাদের ধরো মানুষ যেই পরিশ্রম করে যেই ইনকামগুলো করতেছে, যেই ট্যাক্সগুলো দিচ্ছে, ওই ট্যাক্সগুলো ধরো দেশের মানুষের উপকারে ব্যবহার হচ্ছে। এইভাবে ধরো কম রিসোর্স নিয়েও মানে শুধুমাত্র দুর্নীতি কম হওয়ার কারণে অনেক দেশ উপরে চলে যায়। যেমন ধরো ইউরোপের বেশিরভাগ দেশ, অনেকে কিন্তু রিসোর্স খুবই কম। যেমন ধরো সুইজারল্যান্ডের কথা আমরা ধরি, সুইজারল্যান্ড হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি, মানে ধরো তাদের সমুদ্রের সাথে কোনো যোগাযোগ নাই, ল্যান্ডলক যাকে বলে, ঠিক আছে? সমুদ্রের সাথে কোনো যোগাযোগ নেই। তো একটা দেশের যখন সমুদ্রের সাথে কোনো যোগাযোগ থাকে না, তখন সবসময় মনে করবো তাদের ব্যবসা বাণিজ্য করতে অনেক প্যারা খাইতে হয়, ঠিক আছে? তাদের ডিরেক্ট কোনো তাদের তাদের ধরো মালামাল জাহাজে তুলে দিতে পারে না, অন্য দেশের মাধ্যমে তাদের মালামাল জাহাজে তুলে দিতে হয়, অন্য দেশের মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য করতে হয়, অন্য দেশের থ্রুতে করতে হয়, ঠিক আছে? তো এর মাধ্যমে কি তাদের ইনকামটা কমে যায় অনেক। কারণ কি, তাদের ধরো অন্য দেশকে তাদের কিছু টাকা দিয়ে দিচ্ছে, টাকার লাভের ভাগ তাদেরকে দিয়ে দিতে হচ্ছে। কিন্তু দেখো সুইজারল্যান্ডে খুব বড় কোনো তেলের খনিও নাই, গ্যাসের খনিও নাই, তাদের মনে করো সমুদ্র বন্দরও নাই, তাও শুধুমাত্র কিছু ভালো ভালো পলিসি, দুর্নীতিমুক্ত দেশ, ধরো যে টাকাটা ইনকাম করে ওইটা দেশের ভালোর জন্য কাজে লাগায়, এরকম সুন্দর সুন্দর কিছু পলিসির জন্য সুইজারল্যান্ড এত উন্নত। কোনো ম্যাজিক নাই কিন্তু, জাস্ট এফিসিয়েন্সি, জাস্ট সততা, জাস্ট অনেস্টি, ঠিক আছে? এখন এই জিও টেকনোলজি গেল, যে এই 3টা জিনিসের উপর ভিত্তি করে আমরা একটা দেশ জিও পলিটিক্যালি কত বেশি স্ট্রং এটা মেজার করি, ঠিক আছে?
তো এখন এই তিনটে এলিমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে অসুবিধা বা একটু ক্লিয়ার করা লাগবে? এনিওয়ান? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা জিনিস বুঝি। হ্যাঁ, সফটটা বুঝছো না সবাই? পলিসি, ধরুন একটা পলিসি কীভাবে, হ্যাঁ ওই তো যেটা বললাম, এই জিও টেকনোলজির মধ্যে সফট পলিসির মধ্যে একটা পড়ে মানে বিভিন্ন কালচারাল ইন্ডাস্ট্রি, যেমন ধরো হলিউড, আমেরিকার হলিউড বা ইন্ডিয়ার বলিউড। হলিউড মনে করো, হলিউডের মুভি পুরো পৃথিবীর মানুষ দেখতেছে, তাই না? পুরো পৃথিবীর মানুষ দেখার মাধ্যমে কী হচ্ছে, আমেরিকান কালচারের সাথে তারা পরিচিত হতে পারতেছে। মানে আমেরিকার মানুষরা এইভাবে লাইফস্টাইল লিড করে, তারা এইভাবে খায়, এইভাবে ঘুমায়, তারা এইভাবে চিন্তা করে, পুরো মানুষের চিন্তাকে তারা এফেক্ট ফেলতেছে। মানে তাদের মধ্যে কি একটা আমেরিকার প্রীতি কাজ করতেছে। অনেক মানুষ আছে আমি আমেরিকায় চলে যাবো, আমেরিকা মুভ অন করবো, ওখানে গিয়ে আমি থাকবো। এদের পিছনে কিন্তু হলিউড একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, প্রমোট করতেছে, তাদের লাইফস্টাইলটা প্রমোট করতেছে সবার কাছে। তারপর ধরো আবার ইন্ডিয়ার বলিউড, যেমন বলিউড ধরো যারা সুপারস্টার যারা আছে, শাহরুখ খান, সালমান খান, সবাই ধরো তাদের লাইফস্টাইলটা ফলো করতে চায়, তাদেরও এরকম একটা সফট পাওয়ার কাজ করতেছে। তো সফট জিও টেকনোলজি মেনলি সফট পাওয়ার নিয়ে খেলে। ধরো আমি আমার দেশের প্রতি তোমাকে আকর্ষিত করব, আমার মুভির মাধ্যমে, আমার সিরিজের মাধ্যমে, আমার কালচারের মাধ্যমে তোমাকে আমি আকর্ষিত করব, এবং তুমি আমার দেশে আসবা, আমার দেশে এসে ধরো তুমি কামলা খাটবা, আমার দেশের ইকোনমিতে তুমি এই মানে ভূমিকা রাখবা। তোমার দেশ গোল্লায় যাক, দেখার বিষয় নাই, আমার দেশের মানে আমি আমার জিও পলিটিক্যালি স্ট্রং হব আমার সফট পাওয়ারের মাধ্যমে। এটা হচ্ছে তোমার সফট জিও টেকনোলজি। এখন আর দুটো জিনিস শেখো, তারপর আমরা ডিরেক্ট অ্যানালাইসিসে চলে যাবো। এই জিনিসগুলো আর ইন্টারেস্টিং লাগবে। থিওরিটিক্যাল আর দুইটা জিনিস শেখায়। একটা হচ্ছে জিও হিস্ট্রি। মানে তুমি ধরো কোনো একটা দেশের জিও পলিটিক্যাল অ্যানালাইসিস করতে যাবা, মনে করো বাংলাদেশ। এখন ওই দেশের হিস্ট্রিটা তোমার জানা লাগবে। ধরো ওই দেশের সরকার ব্যবস্থাগুলো আগে কেমন ছিল, ওই দেশ ধরো আগে কোন শাসনের আন্ডারে ছিল, তাদের মানে মানুষ কী কী এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে গেছে, ওই জিনিসগুলো যদি তোমার জানা থাকে, তারা সামনে কী করতে পারে, তারা কীভাবে চিন্তা করে, এই জিনিসগুলো তোমার বুঝতে সুবিধা হয়। যেমন ধর একটা উদাহরণ দিই, বাংলাদেশ আগে কি পাকিস্তানের অংশ ছিল, এর আগে ছিল কি বাংলাদেশ এই ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। তো বাংলাদেশের বেশিরভাগ আইন যেগুলো দেখবে তুমি, যেমন ধরো এই তোমার ফৌজদারি আইন, বাংলাদেশের ফৌজদারি আইন 1898 সালে লেখা, মানে কি ব্রিটিশরা লিখে দিয়ে গেছে। এই ফৌজদারি আইনে আমরা যে মামলা করি, ধরো কেউ খুন করলে আমরা যে শাস্তি দিই, মামলা করি, ওগুলো কিন্তু সব ব্রিটিশদের আইন করা। মানে ব্রিটিশরা যেই শাস্তি হবে, মানে ফাঁসি হবে 302 ধারায়, এত ধারায় যাবজ্জীবন হবে, সব ব্রিটিশদের করে দেওয়া। তারা যেমন আইন লিখে দিয়েছে, আমরা এখনও ওই আইনে বিচার করি। তারপর মনে করো পুলিশ আইন 1861। যেমন ধরো পুলিশ কীভাবে চলবে, পুলিশ মানে একটা পুলিশের নিয়োগ কীভাবে হবে, একটা পুলিশের মানে পদোন্নতি, বা একটা পুলিশের ধরো মানে কেমন বেতন পাবে, তাদের ধরো কী কী সুযোগ সুবিধা আমরা দিব, সবই কিন্তু ব্রিটিশ আমলে আমাদের বলে দিয়ে গেছে। তো ওইটার মাধ্যমে আমরা এখনও দেশ পরিচালনা করতেছি। এখন ধরো বাংলাদেশ যেহেতু ব্রিটিশ কলোনি ছিল, তো ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশ এখনও চলতেছে, ওরকম কিছু কিছু আইন এখনও ধরে রাখছে। তারপর মনে করো এখন যদি বাংলাদেশে আমরা ছোটো একটা জিও পলিটিক্যাল অ্যানালাইসিস করতে যাই, এখন জিও স্ট্র্যাটেজি তো আমরা বুঝছি। জিও স্ট্র্যাটেজি মানে কি আমরা তো জানি, মানে ধরো আমি আমার দেশের ডিফেন্স প্ল্যান সাজাবো, বা আমরা কোনো দেশের সাথে দেশকে অ্যাটাক করতে গেলে কীভাবে করবো সেই প্ল্যানটা সাজাবো জিওগ্রাফিকে ভিত্তি করে। তো এখন জিও স্ট্র্যাটেজিক্যালি আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোন দেশ হয় বলো তো? কোন দেশ বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিও স্ট্র্যাটেজিক্যালি? ইন্ডিয়া। কারণ কি, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সবচেয়ে বড় সীমান্ত আছে, তাই না? ইন্ডিয়া এবং একটু করে হলো মিয়ানমার, তাই না? এখন যদি জিও ইকোনমিক্যালি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দেশ আমরা বলি, কোনটা বলো তো? হ্যাঁ, চীন আমেরিকা, এই দুইটাই। কারণ কি, ধরো বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করে চীন, মানে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ করে দেশের মধ্যে চীন 1 নম্বরে আছে বাংলাদেশে। তারপর আমেরিকা কেন ইম্পর্টেন্ট জিও ইকোনমিক্যালি? হ্যাঁ, আমেরিকা ইউরোপ দুইটাই। তো ধরো বাংলাদেশ যখন কোনো পলিসি মেক করতে যায়, বাংলাদেশের তো এই ইন্ডিয়ার কথা মাথায় রাখা লাগেই, কারণ এই জিও স্ট্র্যাটেজিক্যাল কারণে। আবার জিও ইকোনমিক্যাল কারণে বাংলাদেশের মাথায় রাখা লাগে কাদের কথা? চীনের কথা, প্লাস আমেরিকা ইউরোপের কথা। কারণ বাংলাদেশ তোমরা তো জানো, বাংলাদেশের রপ্তানি আয়ের 80% আসে থেকে পোশাক শিল্প থেকে, এবং পোশাক শিল্পের 50 ভাগের বেশি ভাগ আমরা রপ্তানি করি কোথায়? ইউরোপ আমেরিকাতে, মেইনলি জার্মানি, মেইনলি আমেরিকাতে। আমেরিকাকে তো ধরো সবারই ধরো আমেরিকাকে কনসার্নে রাখা লাগে, কারণ আমেরিকা অনেক শক্তিশালী একটা দেশ। কিন্তু তাও ধরো জার্মানি এত বেশি প্রভাব খাটায় না পুরো পৃথিবীতে এখন, তাও জার্মানিকে কিন্তু আমাদের কনসার্নে রাখা লাগে, ফ্রান্সকে আমাদের কনসার্নে রাখা লাগে, মানে ডিরেক্টলি বাংলাদেশের ডিরেক্টলি যেগুলো বলতেছি। কেন রাখা লাগে? কারণ ওদের সাথে আমরা অনেক বেশি বাণিজ্য করি,
এবং আমাদের পোশাক শিল্পের একটা বড় অংশ ওইসব দেশে যায়। তারা যদি হুট করে আমাদের মানে কী বলবো গার্মেন্টসটা বন্ধ করে দেয়, তাহলে আমাদের ইকোনমি কিন্তু অনেক বড় একটা ধাক্কা খাবে। এই জিনিসটা কখনোই বাংলাদেশের কোনো সরকার এটা চাইবে না, তাই না? ভাই রিসেন্টলি যে নিউজটা দেখলাম ওটাতে বলছে বাংলাদেশের সাথে আমেরিকা মানে এখন তেমন পোশাক আমদানি করতেছে না বাংলাদেশ থেকে, বাট বাংলাদেশ ওই তৃতীয় আছে মানে রপ্তানির ক্ষেত্রে। পোশাক আমদানি করতেছে না, ধরো এই ইফেক্টগুলো পরবর্তীতে জানা যাবে। যেমন ধরো আমরা এই অক্টোবরের খবরে যেটা জানা গেছে, ধরো অক্টোবরে কিন্তু আমাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে, তার মানে কি আমাদের রপ্তানি কিন্তু অক্টোবর মাসেও বাড়ছে, তো এখনও কিন্তু আমাদের রপ্তানি বাড়তেছে। তো তারা কি পোশাক রপ্তানি কমাই দিল নাকি মানে বাড়াই দিল, এটা সামনের মাসগুলোতে আমরা যখন এই রপ্তানি রেজাল্টটা দেখবো তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো এখন দেখো জিও হিস্ট্রির কথা যেটা বলতেছি, তুমি যখন একটা দেশে মানে জিও পলিটিক্যাল অ্যানালিসিস করতে যাবা, ওই দেশের হিস্ট্রিটা তোমার মাথায় রাখা লাগবে। এখন যে আমি তোমাকে বললাম এই জিও পলিটিক্যালি কী বলে জিও স্ট্র্যাটেজিক্যালি জিও ইকোনমিক্যালি কোন দেশ বাংলার জন্য ইম্পর্টেন্ট। এখন তুমি একটা জিনিস ভেবে দেখো তো, পাকিস্তান ধরো এদিকের একটা দেশ, তাই না? এই ইন্ডিয়ার এদিকে পাশের একটা দেশ হচ্ছে পাকিস্তান। এখন মনে করো পাকিস্তানের সাথে বাংলাদেশের দূর দূরান্ত কোনো সীমান্ত নাই, তারপর মনে করো খুব একটা বেশি বাণিজ্য হয় না পাকিস্তানের সাথে বাংলাদেশের, মানে সত্যি কথা বলতে গেলে। তাও কিন্তু পাকিস্তানের বাংলাদেশের উপরে একটা প্রভাব আছে না? আমরা ধরো পাকিস্তানের জামা কাপড় পরতে পছন্দ করি, পাকিস্তানের পলিটিক্স কী হচ্ছে ওটা নিয়ে আমরা খবর রাখতে পছন্দ করি, অনেকে আমরা পাকিস্তানের ক্রিকেট টিমকে পছন্দ করি। কেন? কারণ এটার কারণ হচ্ছে জিও হিস্ট্রি। কারণ তাদের সাথে আমাদের হিস্টোরিক্যাল একটা সম্পর্ক আছে, তাদের সাথে হিস্টোরিক্যাল সম্পর্কটা আমরা তিক্ত সম্পর্ক হলেও আমরা কিন্তু পুরোপুরি ভুলে যেতে পারি না। এই যে জিও হিস্ট্রি, তো জিও পলিটিক্সের জিও হিস্ট্রি একটা বড় এলিমেন্ট হিসেবে কাজ করে। তুমি যখন একটা জিও পলিটিক্যাল অ্যানালিসিস করতে যাবা, তার হিস্ট্রিতে কে তাকে ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ, অবশ্যই সফটওয়্যার মধ্যে দেখতেছো তো, মানে তারা জিও স্ট্র্যাটেজিক্যালি জিও ইকোনমিক্যালি কোনোভাবে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা দেশ না হয়েও তারা শুধুমাত্র জিও হিস্ট্রির কারণে একটা সফট পাওয়ার আমাদের উপর এখনও রাখতেছে, ঠিক আছে? তো জিও হিস্ট্রি জিনিসটা তো বুঝছো নাকি? কোনো প্রশ্ন এটা নিয়ে? আচ্ছা, তো এবার আরেকটা জিনিস বুঝি, থিওরিটিক্যাল লাস্ট জিনিস, এটা হচ্ছে জিও ডাইমেনশন। এখন দেখো জিও ডাইমেনশন বলতে আমরা কি বোঝাচ্ছি। আমরা জিও পলিটিক্স বলতে প্রথমে কি বলছিলাম মনে আছে বলো তো? জিও পলিটিক্স বলতে প্রথমে কি বলছিলাম? ওয়ার্ল্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন। মানে আমরা দেখতেছি কি, ধরো একটা নির্দিষ্ট দেশে যখন আমরা জিও পলিটিক্যাল অ্যানালাইসিস করতে যাব, তখন ওই দেশের জন্য ইম্পর্টেন্ট অ্যাক্টর কে, মানে ওই দেশের পাওয়ারকে ইনফ্লুয়েন্স করে কে, বা ওই দেশ কোন দেশের পাওয়ারকে ইনফ্লুয়েন্স করে, এই জিনিসটা আমরা দেখবো। মানে ধরো তুমি যখন বাংলাদেশের জিও পলিটিক্যাল অ্যানালিসিস করতে যাবে, তোমার আশেপাশে কয়টা দেশ নিয়ে তোমার একটা ডাইমেনশন ক্রিয়েট করা লাগবে। আর বাংলাদেশকে কারা এফেক্ট ফেলতেছে, ওই এফেক্ট ফেলা দেশগুলো নিয়ে একটা ডাইমেনশন ক্রিয়েট করা লাগবে। ওই ডাইমেনশন ক্রিয়েট করে তারপর তুমি একটা প্রপার জিও পলিটিক্যাল অ্যানালিসিস করতে পারবে। যেমন ধরো আমরা কী আলোচনা করলাম, জিও স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট ইন্ডিয়া, তাই না? তারপর জিও ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট কে? চায়না। তারপর তোমার জিও হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট পাকিস্তান। তারপর ধরো আরও দূরে যদি যাই, ইউএসএ আছে, তারপর ইউরোপ আছে, এরা হচ্ছে জিও ইকোনমিক্যালি বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট। তো এই যে সবগুলো দেশ মিলে বাংলাদেশের হচ্ছে জিও পলিটিক্যাল ডাইমেনশন, ঠিক আছে? তো তুমি যখন একটা নির্দিষ্ট দেশের জিও পলিটিক্যাল অ্যানালিসিস করতে যাবা, এই ডাইমেনশনে তোমাকে আগে খুঁজে বের করা লাগবে কে তার উপর এফেক্ট ফেলতেছে, এগুলো খুঁজে বের করে নিজের মাথার মধ্যে একটা ম্যাপ সাজায় তারপর তোমাকে অ্যানালিসিসটা প্রপারলি করা লাগবে, ঠিক আছে? এখন আমরা বাংলাদেশের জিও পলিটিক্যাল অ্যানালিসিস তো দেখলাম, মোটামুটি দেখা শেষ। আমরা এখন আরও কয়েকটা দেশের জিও পলিটিক্যাল অ্যানালিসিস দেখি। আমরা এখন যে নলেজগুলো জানলাম এগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, ঠিক আছে? হ্যাঁ, আমরা একটা ব্রেক নিই, তারপর আমরা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিসের দিকে যাব। তাহলে এখন আমরা শুরু করতেছি জিও পলিটিক্যাল অ্যানালাইসিস। খারাপটা আচ্ছা, আমরা তাহলে প্রথমে রাশিয়া ইউক্রেনের অ্যানালাইসিস করি, ঠিক আছে? রাশিয়া ইউক্রেন অ্যানালাইসিস ম্যাপ আঁকা লাগবে এখন আবার। এটা মনে করো রাশিয়া, ঠিক আছে? সরি ফর মাই বৃষ্টি ড্রয়িং।
আচ্ছা, তাহলে দেখো এইদিকে হচ্ছে এটা মনে করো ব্ল্যাক সি, পুরোপুরি তো হইলই না, এদিকে একটু এক্সটেন্ড করি, ব্ল্যাক সি। না, এখানে অনেকগুলো দেশ একসাথে আছে, নট জাস্ট রাশিয়া। আচ্ছা দেখো, এই যে বড় এটা হচ্ছে রাশিয়া, ঠিক আছে, এই যে রাশিয়ার সীমান্ত, এদিকে এটা দক্ষিণ সীমান্ত, এটা পশ্চিম সীমান্ত, এদিকে পূর্ব সীমান্ত। তো এইটা হচ্ছে ইউক্রেন, এই যে ছোটো এটা হচ্ছে ইউক্রেন, ঠিক আছে। তারপর এটা হচ্ছে বেলারুস, ঠিক আছে, এটা হচ্ছে এস্তোনিয়া, এটা লাটভিয়া, এটা হচ্ছে লিথুয়ানিয়া, আর হ্যাঁ এটা হচ্ছে পোল্যান্ড, ঠিক আছে। আর তোমার বেলারুস, বেলারুস, আর এটা হচ্ছে তোমার তুর্কি, আর এটা হচ্ছে তোমার ব্ল্যাক সি, এদিকে তোমার ইউরোপের বাকি অংশ, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ব্ল্যাক সি, ঠিক আছে। আর এদিকে হচ্ছে তোমার মেডিটেরিয়ানিয়ান সি। আচ্ছা দেখো, তাহলে রাশিয়া ইউক্রেন এই দুটোর মধ্যে মিলে যুদ্ধ, লাল গাড়ি দিয়ে দেখাই দিই। এই যে রাশিয়া আর ইউক্রেন, ঠিক আছে। তো এখন দেখো রাশিয়ার এত রাগ হলো কেন ইউক্রেনের উপরে, এই যে এত যুদ্ধ চাপাই দিল, এত কেন রাগ হয়েছে ইউক্রেনের উপরে, একটু বুঝাই দিই। দেখো এই যে এটা হচ্ছে ইউরোপের বাকি অংশ, ঠিক আছে। তোমাদেরকে জিও স্ট্র্যাটেজির সময় শিখেছিলাম না, তো তোমার যদি সমতল ভূমি হয় তাহলে তোমার দেশে আক্রমণ করা খুব সহজ। তো প্রত্যেকটা দেশ কী চায়, যাতে একটা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার থাকে, ধরো কোনো বড় পাহাড় পর্বত বা কোনো বড় মরুভূমি, যাতে ধরো শত্রু দেশের সেনাবাহিনী আচ্ছা আমি খাবো, আমার দেশে আসতে সময় লাগে, আমি যাতে প্রিপেয়ার হতে পারি। হ্যাঁ বলো, চা খাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে যাতে শত্রু দেশের সেনাবাহিনী আমাদের দেশে আসতে সময় লাগে, আমি যাতে ততক্ষণে প্রিপেয়ার হতে পারি। তো এখন দেখো এই যে এটা ইউক্রেন, তো এদিকে একটা ছোটো কান্ট্রি আছে মলদোভা, এদিকে একটা কান্ট্রি আছে এই তোমার রোমানিয়া। তো রোমানিয়ার এখানে একটা পর্বতমালা আছে, এটা তোমার কার্পাথিয়ান মাউন্টেন্স, ঠিক আছে, কার্পাথিয়ান পর্বতমালা, কার্পাথিয়ান পর্বতমালা। তারপর তোমার এদিকে জার্মানি পর্যন্ত, এখানে ধরো একটা নদী আছে জার্মানিতে, রাইন নদী। এই যে বাকি অংশটা, এই যে এটা বাদে এই যে পর্বতমালাটা আমি কালো করে দিলাম না, এই যে বাকি অংশটা, এই পুরো অংশটা হচ্ছে সমতল ভূমি, ঠিক আছে। তো রাশিয়ার জন্য এটা একটা বড় রিস্ক, তার সীমান্তের এই অংশের উপর সমতল ভূমি, আর যে কোনো শত্রু বাহিনী চাইলে সহজেই এদিক দিয়ে এসে আক্রমণ করতে পারে, কোনো বাধা দেওয়ার কোনো কিছু নাই, কোনো মানে বড় কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নেই, বড় কোনো সমুদ্র বা বড় কোনো পাহাড় পর্বতমালা বা বড় কোনো নদী কিছুই নাই, জাস্ট আর্মি যা সেটেটে ঢুকে যাবে, এসে আক্রমণ করবে। তো এবং তাদের এই ভয়টা কিন্তু অমূলক না। ইতিহাসে অনেকবার রাশিয়াকে আক্রমণ করা হয়েছে পশ্চিম দিক থেকে, এই সমতল ভূমি থেকে। কখন কখন হয়েছে, তোমার 1700 সালে সুইডিশরা আক্রমণ করছে এদিক থেকে, পশ্চিম থেকে। সুইডিশরা তখন অনেক বড়, অনেক শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল, এখন তারা দুর্বল হয়েছে, ছোটো দেশ হয়ে গেছে, এখন আর নাই। 1812 সালে নেপোলিয়নের দিক থেকে আসছিল ফ্রান্সের বাহিনী নিয়ে, ঠিক আছে, সেও রাশিয়া আক্রমণ করছে। তারপর তোমার লাস্টে 1940 সালে হিটলার আসলো, 1941 সালে হিটলারের নাজি বাহিনী, জার্মান বাহিনী আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তারাও এদিক দিয়ে আসছে, এই সমতল ভূমি দিয়ে আসছে। এই জন্য তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে যদি মানে এই যে সমতল ভূমি, ধরো রাশিয়া তোমার এই যে এটা ধরো এটাকে বলে উরাল নদী, ঠিক আছে। রাশিয়া কিন্তু দুই পার্টে বিভক্ত, দুই মহাদেশের দেশ রাশিয়া, মানে একটা অংশ পড়ছে ইউরোপ মহাদেশে, একটা অংশ পড়ছে এশিয়া মহাদেশে। তো এই যে এটা হচ্ছে উরাল পর্বতমালা বা উরাল নদী, দুইটাই আছে এখানে, পর্বতও আছে, একটা পর্বতমালা আছে, নদীও আছে। তো উরাল পর্বতমালার পশ্চিম অংশটা হচ্ছে রাশিয়ার ইউরোপিয়ান অংশ, আর পূর্ব অংশটা হচ্ছে রাশিয়ার এশিয়ান অংশ। রাশিয়ার তোমার এই ইউরোপিয়ান অংশতেই রাশিয়ার বেশিরভাগ মানুষ বসবাস করে, প্রায় ধরো 80%, রাশিয়ার পপুলেশনের 80% থাকে ইউরোপিয়ান অংশতে। এখন রাশিয়া সবসময় চায় কি, তার এই যে ইউরোপিয়ান অংশটা মাঝখানে তো সমতল ভূমি, তো রাশিয়ার এই মানে যে পপুলেশনটা আছে, এদের মাঝখানে যে দেশগুলো আছে, এই দেশগুলো যাতে রাশিয়ার অধীনে থাকে। তাহলে কী হবে, তো রাশিয়াকে তুমি যখন আক্রমণ করতে যাবা, তাহলে তোমাকে আগে ওই দেশগুলোতে আক্রমণ করতে হবে, তারপরে ওই দেশগুলো আক্রমণ করে এসে তবে তুমি রাশিয়া পৌঁছাতে পারবা। তাহলে কী হবে, তুমি যখন ওই দেশগুলোতে আক্রমণ করতেছো, তখন রাশিয়া একটা নিজেকে মানে নিজের ডিফেন্সটাকে মানে গোছানোর একটা টাইম পাবে। যে জিও
জিও স্ট্র্যাটেজি আমরা কী শিখছি, তুমি তোমার জিওগ্রাফিকে কাজে লাগে তোমার নিরাপত্তা আরও বাড়াবা, ডিফেন্স আরও বাড়াবা। হ্যাঁ, তোমার মিলিটারিকে যাতে তুমি ততক্ষণের মধ্যে তুমি রেডি করে ফেলতে পারো, যখন তোমার শত্রু বাহিনী আসবে ততক্ষণ যাতে তুমি রেডি থাকো, তুমি যাতে তাদেরকে মেরে ভাগা দিতে পারো। হ্যাঁ, এটার সময় তুমি পাবা। তো এখন দেখো তোমার এই যে 1700, 1800, 1900 এই যে 3টা যুদ্ধ হইল, রাশিয়ার উপর আক্রমণ হইল, 3টা যুদ্ধে কিন্তু এই যে এই দেশগুলা, এই যে তোমার কী বলে, এই যে এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, বেলারুস, পোল্যান্ড, ইউক্রেন, এই যে 6টা দেশ তখন রাশিয়ার অধীনে ছিল। রাশিয়া তখন এগুলোকে শাসন করতো। তার মানে কি, তুমি যখন এই দিক থেকে আক্রমণ করবা, এই দেশগুলোকে তোমাকে জয় করে এসে তারপর তোমাকে রাশিয়াতে পৌঁছাতে হবে, ঠিক আছে? কিন্তু এখন এই যে 2024 সালে, মানে 2022 সালে যখন যুদ্ধটা শুরু হয়, 2022 সালে এসে এই দেশগুলো রাশিয়ার অংশ না, এই দেশগুলো এখন স্বাধীন দেশ। স্বাধীন দেশ প্লাস হচ্ছে মানে রাশিয়ার বিস্ফোরণের মতো এই যে এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ড, এগুলো সবগুলো নেটোর অংশ। নেটো মানে তো তোমরা জানো নাকি, নেটো হচ্ছে তোমার আমেরিকার নেতৃত্বে একটা সামরিক জোট, ঠিক আছে? মানে আমেরিকা, মানে এই সামরিক জোট যে কোনো একটা দেশকে যদি তুমি আক্রমণ করো তাহলে বারবার পকেট থেকে পড়ে যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখন তুমি যদি নেটোর কোনো একটা দেশে তুমি যদি আক্রমণ করো, তাহলে নেটোর সবগুলো দেশ মিলে তোমাকে আক্রমণ করবে। তার মানে কি, রাশিয়া যদি এস্তোনিয়াকে আক্রমণ করে, তাহলে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, তারপর যত 28টা দেশ আছে তুর্কি সহ, তুর্কিও কিন্তু নেটোর অংশ, সবাই মিলে রাশিয়াকে আক্রমণ করবে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, একে তো আর এই বাফার জোন, মানে বাফার জোন মানে কি, ধরো তোমার দেশের মাঝখানে কিছু দেশ আছে যেগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো তোমার নিরাপত্তার জন্য। এই নিরাপত্তার জন্য যে দেশগুলোকে ব্যবহার করে, এগুলো তো একই স্বাধীন হয়ে গেছে। 2 আবার তোমার শত্রু বাহিনীর হাতে চলে গেছে, তোমার শত্রু বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। এই 4টা দেশ, এস্তোনিয়া, এই লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ড, এই 4টা দেশ। বেলারুস তখনও যায়নি, ইউক্রেন তখনও যায়নি। বেলারুসকে আস্তে আস্তে রাশিয়া তার প্রভাবে নিয়ে ফেলছে। মানে বেলারুসের যে ক্ষমতাশালী ছিল, যে প্রেসিডেন্ট ছিল, তাকে পুতিন ধরে বশ করে ফেলছে যে তুমি আমাকে সুবিধা দাও, আমি তোমাকে সুবিধা দিব, এরকম। মানে বেলারুস মোটামুটি রাশিয়ার নিয়ন্ত্রণে আছে, কিন্তু এই 4টা দেশ নাই। তবে এদিকে ইউক্রেন 2014 সালে শোনা গেল কি ইউক্রেন নেটোতে যোগ দিবে, ঠিক আছে? এটা রাশিয়ার জন্য একটা বড় ধাক্কা ছিল। বুঝতেছো জিও স্ট্র্যাটেজির জিনিসটা তো বুঝতেছো, যে একে তো তাদের এমনিতে এই দেশগুলো নেটোতে চলে গেছে, এই সমতল ভূমির দেশ, তারপর আবার শত্রু বাহিনী হাতে চলে যাচ্ছে, তারপর আবার ইউক্রেন শুধুমাত্র জিও স্ট্র্যাটেজিক্যালি রাশিয়ার জন্য ইম্পর্টেন্ট না, আরও কিছু কারণ আছে, জিও টেকনোলজিক্যাল কারণ আছে, জিও ইকোনমিক্যাল কারণও আছে। এটা আমি আস্তে আস্তে বলতেছি, আগে জিও স্ট্র্যাটেজিক্যাল কারণটা বুঝো। দেখো, ইউক্রেন একদম, মানে রাশিয়ার সাথে সবচেয়ে বড় সীমান্ত কিন্তু ইউক্রেনের স্থল সীমান্ত, ঠিক আছে? আর ইউক্রেন ধরো একদম রাশিয়ার যে কোর অঞ্চল, মানে যেখানে ধরো রাশিয়ার বেশিরভাগ অঞ্চল মানুষ থাকে, তুমি যদি ইউক্রেন তোমার দখলে থাকে তো ওই অঞ্চলে পৌঁছে যাওয়া, মানে ধরো রাশিয়ার রাজধানী ধরো মস্কোর অবস্থান ধরো এইখানে, হ্যাঁ মস্কো, তো মস্কো দখল করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তুমি যদি ইউক্রেনে তোমার ন্যাটো বাহিনী যদি পৌঁছায় যায়, মানে যদি বসে থাকে, তো রাশিয়া দখল করা মানে কয়েকদিনের ব্যাপার, ঠিক আছে? তো এই রিস্কটা কখনোই রাশিয়া নিতে চায়নি। ভাবতেছে যে আমাকে যে করে হোক ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখতে হবে, যে করে হোক আমাকে ইউক্রেনকে আমার ইনফ্লুয়েন্সে রাখতে হবে। যেমন সে বেলারুসকে নিজের ইনফ্লুয়েন্সে রাখছে, সে চাইছিল কি ইউক্রেনকে নিজের ইনফ্লুয়েন্সে রাখতে। তারপর এটা তো গেলো জিও স্ট্র্যাটেজিক্যাল কারণ, জিও ইকোনমিক্যাল কারণে আসে এবার। রাশিয়া ধরো এই যে এদিকে কিন্তু সব সমুদ্র, ঠিক আছে? এগুলো সব সমুদ্র, কিন্তু সমস্যা কি, এই সমুদ্রগুলো তোমার যখন শীতকাল আসে না, এই সমুদ্রের পানিগুলো জমে বরফ হয়ে যায়। এটা হচ্ছে তোমার আর্কটিক অঞ্চল, উত্তর মেরু পড়ছো না, উত্তর মেরু, আর্কটিক অঞ্চল, এগুলো হচ্ছে আর্কটিক অঞ্চল। এবং এই অঞ্চলে এই সমুদ্রের পানিগুলো শীত আসলে জমে বরফ হয়ে যায়। তো শীত আসলে পানি জমে বরফ হয়ে যাচ্ছে, তার মানে কি তুমি এখানের মধ্যে কোনো জাহাজ চালাতে পারবা না, তুমি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবা না। এখন দেখো এই যে ইউক্রেন, এই যে শুধু ইউক্রেনের এই জায়গায়, এই যে একটা কিউট করে একটা মাছের লেজের মতো জায়গা না, এটাকে বলা হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপ। ক্রাইমিয়া ইংলিশে বলে ক্রাইমিয়া পেনিনসুলা। তো এই যে ক্রিমিয়াটা সবসময় মানে রাশিয়ার দখলেই ছিল। মানে ধরো ইউক্রেন স্বাধীন হয়ে যাওয়ার পরেও ক্রিমিয়াতে রাশিয়ার অনেক প্রভাব ছিল। কেন প্রভাব ছিল? এটা একটা জিও টেকনোলজিক্যাল কারণ আছে। কী কারণ? ক্রিমিয়ায় যে এই মাছের লেজের মতো অংশটাতে যেসব মানুষ থাকে তারা বেশিরভাগ রাশিয়ান, তারা জাতিতে রাশিয়ান, তারা রাশিয়ান ভাষায় কথা বলে। তারা যদিও ইউক্রেনের নাগরিক, কিন্তু তারা রাশিয়ান ভাষায় কথা বলে, তারা জাতিতে রাশিয়ান, ঠিক আছে? এখন তোমার ইউক্রেনের এই জায়গায়, এই যে সমুদ্রের পাড়ে রাশিয়ার একটা বন্দর আছে, এর নাম হচ্ছে সেভাস্তোপোল, ঠিক আছে? এটা এমন একটা বন্দর যেটা ধর সারা বছরই মানে বরফ থেকে মুক্ত থাকে, মানে কোনো সময় এই জায়গার পানি জমে যায় না। তো তুমি সারা বছর এই বন্দর তুমি ব্যবহার করতে পারবা, সারা বছর এই বন্দর দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবা, ঠিক আছে? প্লাস
এটা আরেকটা বেনিফিট আছে, এই দেখো এটা হচ্ছে ব্ল্যাক সি, এটা হচ্ছে মানে একটা সমুদ্র ব্ল্যাক সি, ঠিক আছে, কৃষ্ণ সাগর বলে বাংলাতে। আর এইটা হচ্ছে এই যে তোমার এই এই দুইটা হচ্ছে ছোটো ছোটো পেনিনসুলা, ঠিক আছে। এই দুটো হচ্ছে বলে ইংলিশে বলে টার্কি স্ট্রেইট, মানে হচ্ছে তোমার তুর্কি প্রণালী, দুটো প্রণালী মানে ছোটো একটা সমুদ্র পথ, ঠিক আছে, খুব চিকন একটা সমুদ্র পথ, ধরো এই 20 কিলোমিটার মতো লম্বা। মানে এই ব্ল্যাক সি থেকে মানে কৃষ্ণ সাগর থেকে এই ছোট একটা সমুদ্রপথ পার হয়ে তোমাকে এই সাগরে আসা লাগে। এটার নাম হচ্ছে তোমার, এই সাগরে আসা লাগে, এটার নাম হচ্ছে তোমার ভূমধ্য সাগর বা মেডিটেরেনিয়ান সি, ঠিক আছে। তার মানে কি তোমাকে ব্ল্যাক সি থেকে তুমি এই ছোট চিপা জায়গা দিয়ে তুমি মেডিটেরিয়ান সিতে চলে আসতে পারবা। আবার মেডিটেরিয়ান সি এদিকে দেখো, এই যে এটা হচ্ছে তোমার ইউরোপ, পুরোটা মনে করো ইউরোপ। এদিক থেকে তুমি মেডিটেরিয়ান সি থেকে বেরোইলে এদিকে যাবে তোমার আটলান্টিক মহাসাগর। তার মানে কি তুমি ধরো সেভাস্টোপোলে তোমার একটা বন্দর থাকা মানে তুমি পুরো পৃথিবীর সাথে বাণিজ্য করতে পারতেছো। ধরো তুমি একটা জাহাজে, ধরো তোমার রাশিয়ার কিছু পণ্য আছে, তুমি এখানে এই বন্দর থেকে জাহাজে তুললা, এই জাহাজটা কী হলো এই ব্ল্যাক সি থেকে এই ছোট চিপা জায়গা দিয়ে বের হয়ে, চিপা জায়গাটার নাম কী বলছিলাম, তুর্কিশ প্রণালী দিয়ে বের হয়ে এই ভূমধ্য সাগরে আসলো। ভূমধ্য সাগর থেকে বের হয়ে আটলান্টিক মহাসাগরে চলে আসলো। ধরো আমেরিকা, ইউরোপ, তারপরে এদিকে চায়না, পৃথিবীর যে কোনো জায়গার সাথে তুমি বাণিজ্য করতে পারতেছো। এমনকি মানে পৃথিবীর যে কোনো জায়গায় বাণিজ্য করতে পারছো, প্লাস সারা বছর মানে তোমার এই বন্দরটা জমে যাচ্ছে না, বরফে জমে যাচ্ছে না, সবসময় আইস ফ্রি থাকতেছে। যেসব বন্দর জমে যায় না কখনো, তার থেকে বলে ওয়ার্ম ওয়াটার পোর্ট, একটা টার্ম আছে ওয়ার্ম ওয়াটার পোর্ট, ওয়ার্ম ওয়াটার পোর্ট। তো বুঝতেছো এটা রাশিয়ার জন্য কত বড় একটা অ্যাসেট। একে তো তাদের যত বন্দর আছে সবগুলো জমে যায় শীতকালে, দুয়ে ধরো তাদের অনেকগুলা পথ ঘুরে এসে একদম, এগুলো তো ধরো পৃথিবীর এক প্রান্তে, তাই না, উত্তর মেরুতে পৃথিবীর এক প্রান্তে। তো এই জায়গা থেকে ধরো বাণিজ্য করা, অন্যান্য দেশের সাথে যোগাযোগ করা খুবই কঠিন। এই তুলনায় তুমি যখন এই যে ব্ল্যাক সির মাঝখান থেকে যখন তুমি একটা বন্দর চালাচ্ছ, এখান থেকে তুমি যখন মানে বাণিজ্য করতেছো, অন্য দেশের সাথে বাণিজ্য করা খুবই সহজ। তাহলে কি এটা জিও ইকোনমিক্যালি খুবই বড় একটা অ্যাসেট রাশিয়ার জন্য। তারা চায়নি কখনো তাদের হাত থেকে অ্যাসেটটা চলে যায়। তারা 2014 সালে, মানে 2022 সালে তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে, তাই না, 2014 সালে তারা এই যে মাছের লেজের মতো অংশটা দখল করে নেয়। মানে ইউক্রেনের এই অংশটা তারা 2014 সালে দখল করে নিয়েছে, বাকি অংশ থেকে যুদ্ধ শুরু হয়েছে 2022 সালে। তো তারা এই জিও ইকোনমিক্যাল অ্যাসেটটা কখনো ছাড়তে চায় না। এটা গেল আরেকটা কারণ। এখন জিও টেকনোলজিক্যাল কারণ তো বলছিলাম, যে তোমার ওখানের মধ্যে রাশিয়ার মানুষ বসবাস করে, রাশিয়ান ভাষাকে তারা কথা বলে, এই অঞ্চল তো আছে। প্লাস এই যে এটা তো ইউক্রেন, একটু ভালো করে দেখো, ইউক্রেনের যে পূর্ব দিকে যে অঞ্চলটা আছে না, মানে যেটা এখন রাশিয়া অলরেডি দখল করে ফেলছে, এই অঞ্চলটা ধরো পূর্ব দিকে, ধরো রাশিয়া মানে ইউক্রেনকে যদি 5টা ভাগ করো, ঠিক আছে, 5টা স্লাইস করো, তো একদম পূর্ব দিকে যে স্লাইসটা পড়বে, তবে এই সমুদ্রে পারের এইদিকে তোমার ব্ল্যাক সির উপকূলবর্তী, মানে 20%, প্রায় 20% এই অঞ্চলেও মনে করি, ওরা তো নাম বলে চিনবে না, ধরেন এই যে প্রায় 20% এই পূর্ব দিকের, এখানেও বেশিরভাগ মানুষ রাশিয়ান ভাষায় কথা বলে, মানে রাশিয়ান জাতির মানুষ, ঠিক আছে। তো এদিক দিয়েও রাশিয়ার একটা সফট পাওয়ার ছিল, সবই রাশিয়ান না, এই যে বাকি 80% তো বাকি আছে, ওগুলো তো ইউক্রেনিয়ান। হ্যাঁ, লেজের অংশটুকু সব মিলে ধরো 25% মতো, খুবই ছোটো, সব মিলে ধরো 25% মতো হবে ইউক্রেনের, ঠিক আছে। তো এখানে ধরো রাশিয়ান ভাষার মানুষ আছে, ঠিক আছে। কারণ ধরো তারা দেখতেছে যদি তারা এই জায়গাটা দখল করে নেয়, তাহলে তাদের কী কী বেনিফিট হচ্ছে। একে তো তারা ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখতে পারতেছে, ন্যাটোতে যোগ দেওয়া থেকে দূরে রাখতে পারতেছে। দ্বিতীয়ত ধরো তারা এই যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলটা পাচ্ছে। তৃতীয়ত তাদের যেহেতু তোমার এই মানে রাশিয়ান জনগোষ্ঠীর মানুষরা আছে, তারা ভাবছে তাদেরকে কন্ট্রোল করা সহজ হবে। তা আমরা যদি এই অঞ্চলগুলো দখল করেও নিই, তারা খুব একটা বেশি হাউকাউ করবে না, তারা আমাদের শাসন মেনে নিবে, যেহেতু তারা রাশিয়ান মানুষ, তাই না, আমাদের যে লোক, আমরাই তো এরকম মনে করো। তারা এভাবে তারা প্ল্যানটা সাজাইছে। তার মানে এই লক্ষ্যগুলো অর্জন করার জন্য যুদ্ধটা শুরু করছে, ঠিক আছে। এখন মনে করো আমেরিকা তো গায়ে লাগবে, তাই না। আমেরিকা মনে করো ইউক্রেনকে নিরাপত্তার একটা নিশ্চয়তা দিছে, তোমাকে যদি রাশিয়া কখনো আক্রমণ করে আমি তোমার পাশে থাকবো। তো আমেরিকা ধরো এই নিশ্চয়তা থেকে ইউক্রেনকে সাহায্য করে যাচ্ছে। তারপর ইউরোপের জন্য তো এটা একটা বিপদ। ইউরোপ ভাবতেছে, দেখো এই যে ইউক্রেনকে যে আক্রমণ করলো রাশিয়া, এই যে পাশে ধরো আবার এস্তোনিয়া আছে, লাটভিয়া আছে, লিথুনিয়া আছে, তারপর আবার পোল্যান্ড আছে, এরা ভাবতেছে কোন সময় না আবার আমাকে আক্রমণ করে ফেলে। এই জন্য আমাদের তো দরকার যে ইউক্রেনকে সাহায্য করা, ইউক্রেন যাতে টিকে থাকে, ইউক্রেন যাতে যুদ্ধে না হেরে যায়, রাশিয়া যাতে এই যুদ্ধটা তাদের শেষ করে ফেলতে না পারে। তারা ভয় পাচ্ছে রাশিয়া যদি যুদ্ধ শেষ করে ফেলে, তারা যদি ইউক্রেনকে হারাই দেয়, তারা হয়তো পরে আবার আমাদের দিকে নজর দিবে, তারা হয়তো পরে আমাদেরকে আক্রমণ করবে। এই ভয়ে তারা যাচ্ছে যুদ্ধটা সবসময় জিয়ে রাখতে, মানে ইউক্রেন যাতে না হেরে যায় এরা সবসময় ইনশিওর করতে। ধরো ইউরোপ, আমেরিকা,
ইচ্ছা মতো টাকা ঢালতেছে, ইচ্ছা মতো অস্ত্র ঢালতেছে ইউক্রেনকে, ঠিক আছে। তো এখন এটা মোটামুটি গেল এই তোমার রাশিয়া ইউক্রেন যুদ্ধের জিও পলিটিক্যাল অ্যানালাইসিস। আর কার কোনো প্রশ্ন? ইউক্রেনের ন্যাটোতে যোগদান মানে মেইন কারণ এত বড় একটা রাশিয়ার পাশে তো সে আছে, তারপরে হচ্ছে তার 20% বা 25% রাশিয়ার আন্ডারে, তারপরে সে কেন ন্যাটোতে যাবে? হ্যাঁ, এখন ধরো ইউক্রেনের মধ্যে একটা ইন্টারনাল পলিটিক্স আছে, ঠিক আছে। ইউক্রেনের কিছু কিছু মানুষ আছে খুবই রাশিয়ার বিদ্বেষী, তারা রাশিয়ার উপর ভয় থেকে তারা মূলত রাশিয়ার বিদ্বেষী। তারা ভাবে কি যদি আমরা ন্যাটোতে যোগ না দিই, মানে এটা একটা প্যারাডক্সের মতো, বুঝছো, মানে তারা ভাবে কি আমরা যদি দাঁড়া বলতেছি, আমরা যদি ন্যাটোতে যোগ না দিই তাহলে রাশিয়া একসময় আমাদের দখল করে ফেলবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের নিজেদের নিরাপত্তার জন্য, মানে তারা তাদের জিও স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছে, আমাদের নিজেদের নিরাপত্তার জন্য, আমাদের দেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য আমাদের ন্যাটোতে যোগ দিতে হবে। তাহলে আমেরিকার মতো শক্তিশালী দেশ আছে, রাশিয়া কিছু করলে তারা আমাদের সাহায্য করবে। যদি এবার রাশিয়া আবার ভয় পাচ্ছে কি যে তারা ন্যাটোতে যোগ দিলে, হ্যাঁ তারা ন্যাটোতে যোগ দিলে এই ইউক্রেনে তো আমেরিকা এসে ঘাঁটি কাটবে, আমেরিকা যে কোনো সময় আমাদের দখল করে নিতে পারে, যে কোনো সময় আমাদের সাথে যুদ্ধ বাধা দিতে পারে। তো দুই দিকের ভয় থেকে আসলে যুদ্ধটা শুরু হয়েছে, বুঝছো। দুই দিকের ভয় থেকে আসলে মানে মানে কী বলবো, পোলারাইজেশন বলে না, মানে যখন ভিন্ন মত খুব বেশি হয়ে যায়, মানে কেউ কারোর সাথে আর রাজি হতে পারে না, কোনো কিছু না, অ্যাগ্রি করতে পারে না, ওই ডিসএগ্রিমেন্টে আস্তে আস্তে এইভাবে ভয় থেকেই শুরু হয়েছে। আচ্ছা, রাশিয়ার কি কোনো ইন্টেনশন ছিল ইউক্রেন দখল করা, মানে পুরোটাই দখল করার ইন্টেনশন আসলে ছিল না, কারণ তারা জানে বাস্তবিকভাবে কখনো তারা পুরো ইউক্রেন দখল করতে পারবে না। কারণ মানে আমেরিকা বা ইউরোপ কখনোই পুরো ইউক্রেন দখল করতে দিবে না তাদেরকে। ধরো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, ইউক্রেন কিন্তু এই যে ইউক্রেনের মাঝখান দিয়ে একটা নদী গেছে, এই নদীর নাম হচ্ছে ডেনিয়েপার নদী, ডেনিয়েপার, ঠিক আছে। তে মানে ইউক্রেনের মানুষ, মানে বেশিরভাগ ইউক্রেনিয়ান মানুষ ডেনিয়েপার নদীর পশ্চিম তীরে বসবাস করে। তো ইউরোপের বা আমেরিকার যেসব দেশগুলো আছে তারা কখনোই চাইবে না যে রাশিয়া ডেনিয়েপারের পশ্চিম তীর দখল করে নেয়। তারা খুব বেশি হলে পূর্ব তীর পর্যন্ত সহ্য করবে রাশিয়া দখল করুক। এরপরে যদি তারা দখল করতে চায় তাহলে আমেরিকা ধরো হয়তো ডিরেক্টলি ইনভলভ হয়ে যেতে পারে যুদ্ধের সাথে, আমেরিকার সৈন্য হয়তো ডিরেক্টলি নেমে যেতে পারে যুদ্ধে। তো এটা তাদের ধরো একটা রেড লাইন, কারণ তারা ভাববে কি যদি ইউক্রেনের পশ্চিম পারে যদি চলে আসে রাশিয়ার বাহিনী, এই যে জিও স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করো, এই যে ডেনিয়েপার একটা বড় বাধা, এটা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার। যখন ধরো এদিকে যদি রাশিয়ার বাহিনী চলে আসে তাহলে কি সমতল ভূমির সামনে, তার সামনে সোজা চলে যেতে পারে, অন্য দেশ দখল করে নিতে পারে। তারা এই জন্য এই রেল লাইনটা কখনো রাশিয়াকে ক্রস করতে দিবে না। হ্যাঁ, ডেনিয়েপার দাও লিখে দিই, ডেনিয়েপার, এটা আর, ঠিক আছে, আমার আর লেখাটা একটা এনের মতো হয়। আচ্ছা, তো এটা গেল হচ্ছে তোমার রাশিয়া ইউক্রেন অ্যানালাইসিস। এখন আমরা নতুন কোনো অ্যানালাইসিস যাই যদি কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা, আরেকটা অ্যানালাইসিস দিয়ে শেষ করবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা চায়না আর ইউএসের যে রেশারিটা চলতেছে, মানে ট্রেড ওয়ার, এটা একটা জিওপলিটিক্যাল অ্যানালিসিস আমরা করি, ঠিক আছে। চায়না ভার্সেস চায়না ভার্সেস ইউএস। হ্যাঁ, তো এখন অনেক বড় একটা ম্যাপ আঁকা লাগবে, অনেকগুলো দেশ। ইউএসএ, চায়না, এদিকে ইন্ডিয়া দেশ। ইন্ডিয়া বাংলাদেশ ইউক্রেন রাশিয়া ম্যাপ পুরা দেখো, গুগল আপে যাবা, গুগল আপে গেলে 3D ম্যাপ দেয়, বেটার আছে। আর না হলে যে যারা রিসার্চ পরীক্ষা দিতে তারা ম্যাপ নিয়ে দেখো, তারপর ওই কতগুলো প্রশ্ন একটু দিলে করতে পারো, তাহলে বুঝা যাবে। এটা ম্যাপ ছাড়া আসলে বোঝানো খুবই মুশকিল, ম্যাপ দিয়েই ক্লাস নিতে হবে। স্লাইডটা থাকলে তোমাদের খুব ভালোভাবে বুঝতে পারতাম। হ্যাঁ, খালি এটাই কাজ করে। মুছে দিই।
হ্যাঁ, এখন দেখো এই যে বড় উপরে যে বড় এই অংশটা আছে না, এটা হচ্ছে চায়না, চায়না, ঠিক আছে। তারপর এটা মনে করো হিমালয় পর্বতমালা, এদিকে হচ্ছে এটা ইন্ডিয়া, তারপর এদিকে মনে করো এটা থাইল্যান্ড, এই যে এইদিকে যে অংশটা আছে না শ্রীলঙ্কা, এদিকে হবে এটা হচ্ছে তোমার মালয়েশিয়া, এমডি লিখি মালয়েশিয়া, আর এটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়া। তারপর এটা তো চায়না দেখলা, এটা হচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁ এটা জাপান, এটা হচ্ছে তোমার ফিলিপাইন, ঠিক আছে। তারপর এটা হচ্ছে তোমার পাকিস্তান, পাকিস্তান, এটা হচ্ছে তোমার ইরান, তারপর এদিকে হচ্ছে তোমার সৌদি আরব, এটা হচ্ছে সৌদি আরব, আর এটা হচ্ছে তোমার দুবাই, মানে দুবাই মানে ইউএই আর কি, ইউএই। এদিকে হচ্ছে ইরান। দেখো তোমাদের এই মানে ম্যাপটা বুঝাই, এই যে চায়না, হ্যাঁ চায়না দেখো, চায়না হচ্ছে এটা তোমার, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া লাগবে, এটা হচ্ছে তাইওয়ান, মনে করো তাইওয়ান। হ্যাঁ, এই যে চায়নার এটা হচ্ছে তোমার সমুদ্র, ঠিক আছে, এটা হচ্ছে সমুদ্র দিয়ে বোঝায় একটু, এগুলো মনে করো সমুদ্রপথ, ঠিক আছে, সবগুলো হচ্ছে সমুদ্র। চায়না ধরো এই যে এইসব উপকূল অঞ্চল, এইসব ধরো বিভিন্ন বন্দর টন্দর আছে, পোর্ট আছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, চায়না যখন এই যেসব বন্দর থেকে ধরো জাহাজে মালপত্র উঠায় তারা বিভিন্ন দেশে মানে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করবে, ঠিক আছে। এখন এই রপ্তানি করার জন্য তাদেরকে এই যে এই সমুদ্রপথটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সাউথ চায়না সি বলে এটাকে, সাউথ চায়না সি। আচ্ছা আমি সংক্ষেপে লিখি SCS দিয়ে লিখি, ঠিক আছে, সাউথ চায়না সি। এই যে তোমার এই দেখো এই চিপা একটা জায়গা দিয়ে না, চায়নার বেশিরভাগ জাহাজকে এই চিপা একটা জায়গা দিয়ে পার হয়ে তোমার এটা হচ্ছে ইন্ডিয়ান ওশন, IO দিয়ে ইন্ডিয়ান ওশন মানে ভারতীয় মহাসাগর, কি ভারত মহাসাগর, ভারত মহাসাগরের মধ্যে ঢুকতে হয়। এই চিপার জায়গাটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী, মালাক্কা স্ট্রেট, মালাক্কা প্রণালী, MS দিয়ে লিখি, ঠিক আছে, মালাক্কা স্ট্রেট। এখন এই যে দেখো চীন কিন্তু তাদের এই বাণিজ্যের জন্য এই ছোট জায়গার উপর নির্ভরশীল, এই চিপা জায়গার উপর নির্ভরশীল, ঠিক আছে। মানে এই জলপথটা তাদের ব্যবহার করতেই হবে, নাহলে তারা এই বাইরের বিশ্বের সাথে বাণিজ্য করতে পারবে না। আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে চায়না 60% তেল রপ্তানি করে তোমার এই যে ইরান, সৌদি আরব, UAE, আমদানি করে এইসব দেশ থেকে, ঠিক আছে। আর মনে করো চায়নার ইকোনমি, মানে চায়নার এত বড় অর্থনীতি, এটা রান করে কী মাধ্যমে, মানে এই অর্থনীতি চলে, এই যে এত জিনিস তারা বানায়, এত কারখানা তাদের, এটার জন্য তো অনেক এনার্জি দরকার। এই এনার্জির ডিমান্ডটা যে অয়েল যে এনার্জি ডিমান্ডটা মেটায়, এই 60% আসে এইসব দেশ থেকে। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে সৌদি আরবের যেসব তেলের খনিগুলো আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার, এটাকে বলে তোমার পার্সিয়ান সাগর, পার্সিয়ান সি, পারস্য উপসাগর, ঠিক আছে, এটা হচ্ছে একটা সাগর। আর এই যে তোমার সৌদি আরব, এটা মনে করো সৌদি আরব, ঠিক আছে, আমি এক কোণা দেখাচ্ছি সৌদি আরব, এক পাশটা খেলে দেখাচ্ছি, পুরো দেখানোর জায়গা নেই। তো সৌদি আরবের যেসব তেলের যেসব মানে মজুদগুলো আছে, ঠিক আছে, সমুদ্রের মধ্যে তো মজুদগুলো, তো তেলের মজুদগুলো এইসব জায়গায়, যে তোমার পার্শ্বীয় উপসাগরের এই পাড়ে, বুঝছো, এই মনে করো কালো দিয়ে বোঝাচ্ছি। তারপর তোমার ইরানের যেসব তেলের মজুদ আছে, এগুলো পারস্য উপসাগরের এই পাড়ে। তো এখন একটা জিনিস দেখো, এখানেও কিন্তু একটা চিপা জায়গা আছে, এই যে তোমাদেরকে ভাই বলছিল একটা চিপা জায়গার কথা, এখানেও কিন্তু একটা চিপা জায়গা আছে। মানে সবসময় তুমি মনে রাখবা যেসব চিপা জায়গা আছে, সমুদ্র চিপা পথ যেগুলো আছে, ওগুলোকে বলে প্রণালী, বাংলা বলে প্রণালী, ইংলিশে বলে স্ট্রেইট। হ্যাঁ, মানে দুইটা মানে স্থলপথের মাঝখান দিয়ে ছোট্ট একটা সমুদ্রপথ, ঠিক আছে। এটা মনে করো, এই যে এটার নাম হচ্ছে তোমার হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রেইট, HS সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, হরমুজ স্ট্রেইট। তো একটা জিনিস দেখো, এই যে এখানে তেলের খনিগুলো আছে না, এই তেলের খনিগুলো থেকে মনে করো তেল জাহাজে তুলে এই হরমুজ চিপা জায়গা যদি কেউ বন্ধ করে দেয়, মনে করো আমেরিকার সাথে তাদের শত্রুতা আছে, আমেরিকা চাইলেই তো ধরো এখানে কিছু যুদ্ধ জাহাজ বসাই দিয়ে মনে করো মালাক্কা স্ট্রেট ব্লক করে দিল, তারপর এদিকে হরমুজ স্ট্রেট ব্লক করে দিল। আমেরিকার কিন্তু অলরেডি এখানে বেশ কিছু ঘাঁটি আছে, মালয়েশিয়াতে আমেরিকার একটা নৌঘাঁটি আছে, তারপর এই যে ফিলিপাইনে একটা নৌঘাঁটি আছে, তারপর অলরেডি যে এদিকে যদি ধরি, এদিকে এই UAE-তে আছে, কাতারে আছে, মানে চারিদিকে ছড়াছিটি আছে। তো আমেরিকার জন্য এই দুইটা স্টেট ব্লক করার কোনো ব্যাপারই না, আমেরিকা চাইলে কয়েক ঘন্টার নোটিসে ব্লক করে দিতে পারে।
এবং আমেরিকা ব্লক করে দিলে চীনের এখনও এত ক্ষমতা হয় নাই যে আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে ধ্বংস করে সেই ব্লক মুক্ত করবে, ঠিক আছে? দেখি আমেরিকা চাইলে চায়নার ইকোনমিকে ক্রিপল করে দিতে পারে। এক প্রকার কি চায়না তাহলে আমেরিকার কাছে এক প্রকার কি বাধা না, এক প্রকার কি জিম্মি হয়ে আছে আমেরিকার কাছে। তো চায়না চায় এই জিম্মি ভাবটা কাটাই উঠতে। তোমরা তো অনেকে মনে হয় নাম শুনছো, এই তোমার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চায়নার ওয়ার্ল্ড রোড প্রকল্প। এটা হচ্ছে তোমার খুবই মানে পৃথিবীর সবচেয়ে বড় জিও ইকোনমিক্যাল প্রজেক্ট। মানে চায়না এই বন্দি দশা থেকে বের হওয়ার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতেছে। হ্যাঁ, ট্রিলিয়ন ডলার। নামটা কি? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বিআরআই দিয়ে লেখা হয় এটাকে, ঠিক আছে? নেটে সার্চ দিবা বিআরআই পাই যাবে। এখন দেখো বিআরআইয়ের বেশ কয়েকটি সেগমেন্ট আছে। মানে চায়না মেইনলি এই বন্দি দশা থেকে মুক্ত হতে চায়, যে এই যে মালাক্কা স্ট্রিটের মাধ্যমে যাতে তাদের আর এই শুধুমাত্র তেল আমদানি করতে না হয়, মানে অন্য বিকল্প রুট যাতে থাকে, ঠিক আছে? দেখো এই যে এটা পাকিস্তান, ঠিক আছে? তোমার বেল্ট অ্যান্ড রোডের ইনিশিয়েটিভের একটা বড় সেগমেন্ট হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। তারা কি করতেছে, এই যে পাকিস্তানের এখানে গোয়াদারে একটা বন্দর আছে, ঠিক আছে? তারা এই গোয়াদার থেকে এই যে তোমার এদিকে হচ্ছে চায়না সীমান্ত, চায়নার সাথে পাকিস্তান কিন্তু ডিরেক্ট সীমান্ত আছে। তারা কী করতেছে, এই গোয়াদার থেকে ডিরেক্ট এই রাস্তা বানাচ্ছে, ট্রেন লাইন বানাচ্ছে একদম চায়নার সীমান্ত পর্যন্ত, যাতে তারা এই তোমার ধরো এখান থেকে তারা তেল করবে, তেল কিনে তারা পাকিস্তানে এসে এই বন্দরে খালাস করবে, তারপরে এই তোমার মাধ্যমে রেড নেটওয়ার্কের মাধ্যমে তারা ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে? এটা একটা রোড। তারপর আরও আছে কি তাদের এই তোমার এদিকে মনে করো আফগানিস্তান, এটা ইরান, তো এদিক দিয়ে তারা একটা রাস্তা বানাচ্ছে চীন থেকে আফগানিস্তান হয়ে ইরানে। তোমার এই যে ইরানে এদিকে একটা পোর্ট আছে চাবাহার বন্দর, এখানের সাথে তারা একটা কানেকশন বানাচ্ছে। প্লাস তারা এদিকে মনে করো জায়গা নিয়ে দেখাতে পারতেছে না, এদিকে মনে করো তুরস্ক, ঠিক আছে? এই যে এটা ইরান শেষ হইলো, তারপরে হচ্ছে তুরস্ক, টার্কি। তারা এদিকেও রাস্তা বানাচ্ছে, ইরান থেকে ডিরেক্ট টার্কিতে ঢুকবে, তারপর টার্কির যেসব সমুদ্র বন্দরগুলো আছে সমুদ্র বন্দরে গিয়ে রাস্তাটা শেষ হবে। তারপর এদিকে মায়ানমারে একটা বন্দর আছে সিটওয়ে, SITWE, সিটওয়ে। এই সিটওয়ে থেকে তারা ডিরেক্ট মায়ানমারের সাথে কিন্তু তাদের সীমান্ত আছে, এটা মনে করো মায়ানমার, এদিকে একটু সীমান্তটা দেখায়। এই যে এটা মায়ানমার, এই যে শীতে বন্ধ থেকে এদিকে তারা একটা রাস্তা বানাইছে। তো দেখো কতগুলো বিকল্প রুট, এটা একটা মায়ানমার থেকে একটা বিকল্প রুট, তারপর পাকিস্তান থেকে একটা বিকল্প রুট, তারপর ইরানের মাধ্যমে, তারপর ধরো টার্কির মাধ্যমে। তো এই যে মালাক্কা পৌরনীকে বাইপাস করার জন্য তারা এই বিকল্প রুটগুলোর কথা ভাবতেছে। হ্যাঁ, এটা 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 আফগানিস্তান ধরুন এই মানে তালেবানের ক্ষমতায় আসার পরে তালেবানের সাথেও কিন্তু তারা ডায়লগ করতেছে, কথাবার্তা বলতেছে, যাতে মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রজেক্টগুলোর মধ্যে দিয়ে যায়, ঠিক আছে? তো এখন এই যে তাইওয়ান দেখো, তাইওয়ান এই যে পুরা দক্ষিণ চীন সাগরের মাঝখানে একটা দ্বীপ, ঠিক আছে? এবং তাইওয়ানে কিন্তু আমেরিকার ভালোই প্রেজেন্স আছে, মানে আমেরিকার ঘাঁটি আছে, ঠিক আছে? আমেরিকার বড় প্রভাবও আছে তাইওয়ানের উপরে। তো এখন দেখো তাইওয়ান যতদিন স্বাধীন থাকবে, মানে তাইওয়ান কিন্তু একটা স্বাধীন দেশ, ঠিক আছে? কিন্তু চায়না বিশেষ করে কি, চায়না বিশেষ করে তাইওয়ান চায়নার একটা অংশ। মানে তাইওয়ান তার নিজেদের একটা দ্বীপ, মানে আমরা যেমন সেন্ট মার্টিনকে আমাদের একটা দ্বীপ হিসেবে দেখি, তারা তাইওয়ানকে নিজেদের একটা দ্বীপ হিসেবে দেখে। কিন্তু তাইওয়ান কিন্তু আসলে তাইওয়ানের উপর চায়নার কোনো কর্তৃত্ব নাই, মানে তাইওয়ান একটা স্বাধীন দেশ, কিন্তু তারা তাইওয়ানকে দখল করতে চায়, তাইওয়ানকে যুদ্ধ করে দখল করতে চায়। কেন দখল করতে চায়? এটার মধ্যে কিছু জিওপলিটিক্যাল কারণ আছে। যে যতদিন তাইওয়ান একটা স্বাধীন দেশ থাকবে, আমেরিকার তাইওয়ানের উপর একটা প্রভাব থাকবে, এবং আমেরিকা এই দক্ষিণ চীন সাগরের মাঝখানে বসে চায়নাকে থ্রেট দিতে থাকবে, যে কোনো সময় আমরা তোমাদেরকে আক্রমণ করতে পারি, একদম মাঝখানে বসে, একদম তাদের হার্টল্যান্ডে একটা থ্রেট দিতে থাকবে। এবং এই তাইওয়ান, এই যে দেখো ফিলিপাইন, তাইওয়ান, জাপান, তারপরে এই যে তোমার মালাক্কা প্রণালী, সবগুলো মিলে একটা চেনের মতো ফর্ম করে, মানে চারিদিক দিয়ে চীনকে বেঁধে রাখছে। মানে ওই যে ইন্দোনেশিয়া এদিকে আমেরিকার ঘাঁটি আছে, জাপানে আমেরিকার ঘাঁটি আছে, ফিলিপাইনের এদিকে আমেরিকার ঘাঁটি আছে, মানে চারিদিকে একটা রিংয়ের মতো, মানে একটা জালের মতো বিছিয়ে রাখছে আমেরিকা, বুঝছো? যাতে যে কোনো সময় যদি যুদ্ধ লাগে, এই যে তোমার ছোটো ছোটো জলপথগুলো আছে, ছোটো ছোটো জলপথগুলো তারা চাইলেই কয়েক ঘন্টার নোটিসে তারা যুদ্ধজাহাজ বসাই দিয়ে বন্ধ করে দিতে পারে। তো তাইওয়ান, ওই চীন ধরো এই বদ্ধ জায়গা থেকে তারা মুক্তি চায়, বদ্ধ পরিবেশ থেকে তারা মুক্তি চায়। তারা যদি তাইওয়ানকে দখল করে নেয়, তারা বিশেষ করে যে একটা বড় জলপথ তার জন্য উন্মুক্ত হয়ে যাবে, মানে এই জালে ধরো একটা বড় ফুটো হয়ে যাবে, আমেরিকা যে জাল বসাইছে জালে একটা বড় ফুটো হয়ে যাবে,
এই যদি একটা মানে ভালো ম্যাপ থাকে তোমাকে ভালো বুঝাতে পারতাম, আমি বুঝতে পারছি না। এই বড় ফুটো হয়ে যাবে এবং এই ফুটোকে তারা কাজে লাগায় তাদের যে এই মানে এই যে মালাক্কা প্রলয়ের মাধ্যমে তাদের যে একটা বদ্ধ দশা, এটাকে চাইনিজরা নাম দিয়েছে মালাক্কা ডাইলেমা, ঠিক আছে, মালাক্কা ডাইলেমা। ডাইলেমা, এই মালাক্কা ডাইলেমা থেকে তারা মুক্তি চায়। তো এই যে তোমার বিভিন্ন সড়কপথ বানাচ্ছে, কিন্তু একটা জিনিস কি মানে তুমি যখন বাণিজ্য করবা, বাণিজ্য করার জন্য সবচেয়ে সস্তা পথ হচ্ছে জলপথ। জলপথ উপরে আর কিছুই নাই রে ভাই। তুমি ধরো ট্রাকে করে ট্রেনে করে যতই মালপাতি পাঠাও, তুমি ধরো জলপথে একটা বিশাল জাহাজে একসাথে যত মানে কম খরচে একসাথে যত মানে মালামাল পরিবহন করতে পারবা, জলপথের বিকল্প আসলে কিছুই নেই। তারা এগুলো ধরো কিছু বিকল্প পথ বানাচ্ছে, যুদ্ধ যখন লাগবে হয়তো কয়েকদিন, কয়েক মাস বা কয়েক বছর এগুলো ইউজ করতে পারবে, কিন্তু দিন শেষে যদি জলপথ অধিকার করতে না পারে আমেরিকা থেকে, এই বন্দি দশা যদি মুক্ত হতে না পারে, আমেরিকা দিন শেষে যুদ্ধে তাদের হারতেই হবে, ঠিক আছে। এটা কোনো বিকল্প নয়, কারণ জলপথ কখনোই স্থলপথের মানে স্থলপথ কখনোই জলপথের বিকল্প হতে পারে না। এই জন্য তাদের একটা মেইন গোল হচ্ছে তাইওয়ানকে দখল করা, এই জালটাকে ছিন্ন করা। এবং আমেরিকা, তোমরা ভাবতে পারো যে আমেরিকা এত ডেসপারেটলি লাগছে কেন চায়নার পিছনে, এত ডেসপারেটলি লাগছে কেন, কী দরকারে চায়নার এই জালের মধ্যে আটকায় রাখা। এখন একটা জিনিস ভাবো, আচ্ছা এই জিনিসটা তোমরা বুঝছো নাকি, আর নতুন একটা ম্যাপ আঁকা লাগে। হ্যাঁ, এটা দিয়ে শেষ করব। এখন আমরা আমেরিকাকে দেখি, ঠিক আছে। এটা মনে করো আমেরিকা, এটা মনে করো মেক্সিকো, এটা কানাডা। তো আমেরিকা একটা জিনিস দেখো, আমেরিকার দুই দিকে কিন্তু বিশাল বিশাল সমুদ্র। তো আমেরিকা যদি আক্রমণ করতে যায় সমুদ্র পথে আসতে হবে, তাছাড়া কোনো বিকল্প নাই। আমেরিকাকে সমুদ্র পথ ছাড়া তুমি কোনো থ্রেটও দিতে পারবে না। এখন এটা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক, ঠিক আছে। আর এই যে তোমার প্যাসিফিকের প্রায় মাঝখান দিকে আমেরিকার একটা দ্বীপ আছে, হাওয়াই, ঠিক আছে। এই হাওয়াই হচ্ছে ধরো আমেরিকার ফার্স্ট লাইন অফ ডিফেন্স। মানে ধরো কেউ যদি আমেরিকার দিকে যুদ্ধজাহাজ নিয়ে আসতে চায় বা যুদ্ধ করার জন্য আসতে চায়, তো তাকে হাওয়াইকে আগে হারায় তারপর সামনে আসতে হবে, মানে আমেরিকার মেইন ভূখণ্ডে আসতে হবে, তাছাড়া কোনো বিকল্প নেই, বিকল্প লাগবে না কিছু কিছু। তো এখন এই যে এদিকে ধরো চায়না, এই ধরো এই পাশে আছে চায়না। এখন আমেরিকা ভাবে চায়না তো আস্তে আস্তে ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে, চায়না তাদের নৌবাহিনীকে অনেক বেশি স্ট্রং করতেছে। তো পুরো পৃথিবীতে কেউ যদি আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে, পুরো পৃথিবীতে আগামী 100 বছরের মধ্যে কেউ যদি আমেরিকাকে হারানোর মতো পজিশনে পৌঁছাতে পারে, সেটা হচ্ছে চায়না। কারণ চায়না একদমই আস্তে আস্তে গ্রো করবে, তারা চায়না আস্তে আস্তে আরও ধনী হইতেই থাকবে, তাদের নৌবাহিনী আস্তে আস্তে স্ট্রং হইতেই থাকবে। তো এখন এই জন্য তারা এই প্যাসিফিক তো মানে ওদের হচ্ছে একদম শেষ ডিফেন্স, মানে প্যাসিফিক মানে হাওয়াই, ঠিক আছে। মানে তোমাকে আগে এই যে তোমাকে বললাম না, চায়নাকে একটা জালের মধ্যে আটকায় রাখছে, এই যে জালের মধ্যে আটকায় রাখছে আমেরিকা। তারা চায় যে চায়নাকে জালের মধ্যে আটকায় রাখতে, কারণ তারা যাতে এই আর কাছাকাছি আসতে না পারে, কারণ তখন তো তাদের এই মানে লাইন অফ ডিফেন্সগুলো তখন তাদের অ্যাক্টিভেট করা লাগবে। তখন ধরো হাওয়াইয়ে চায়নার আক্রমণ করার একটা শঙ্কা থাকবে, তারপর ধরো হাওয়াইকে যদি হারাতে পারে তখন আমেরিকাকে আক্রমণ করার একটা শঙ্কা থাকবে। তারা এই শঙ্কা থেকে পুরোপুরি মুক্ত থাকতে চায়, তারা চায় যে ওই জালের মধ্যে চায়না সবসময় বন্দী থাকবে, আমাদের হাওয়াইয়ে নিয়েও আমাদের কোনো মানে শঙ্কা বোধ করতে হবে না, আর আমাদের মূল ভূখণ্ড নিয়ে শঙ্কা বোধ করতে হবেই না। তো এই জন্য মানে আমেরিকা চায় কি, মানে কয়েকটা জালের কয়েকটা লেয়ারে চায়নাকে বন্দি করে রাখতে, কারণ চায়না আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। আমি তো এমন শত্রুকে সবসময় মানে বন্দি করে রাখতেই চাবো, এমন শত্রুকে সবসময় বসে রাখতে চাবো যাতে সে আমার জন্য থ্রেট না হয়ে যায়। তো এটাই হচ্ছে তোমার আমেরিকার পলিসি, চায়নাকে এই যে প্রত্যেকটা ছোটো ছোটো চিপা কয়েকটা স্টেটের মাধ্যমে বন্দি করে রাখো, সে যাতে কখনও মানে শক্তিশালী কোনো নেভাল পাওয়ার হইতে না পারে, সে যাতে আমেরিকাকে আক্রমণ করার মতো শক্তি কখনো অর্জন করতে না পারে। এটা হচ্ছে আমেরিকার স্ট্র্যাটেজি অ্যান্ড আমেরিকার জিও স্ট্র্যাটেজি, ঠিক আছে। জিও স্ট্র্যাটেজি বুঝেছি কীভাবে জিও পলিটিক্স, আমি জিওগ্রাফিকে করে আমার ডিফেন্স সাজাবো। তো এইটাই হচ্ছে খেলা। আজকে আপাতত এতটুকুই থাক। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ধরো এটা হচ্ছে চায়নার থেকে একটু ইস্টের দিকে, আর ইস্টের দিকে গেলাম, ইস্টের দিকে যাইতে থাকলে প্যাসিফিক পার হয়ে আমি এখানে আমেরিকায় পৌঁছাবো। অনেক মাঝখানে অনেক বড় সমুদ্র। তো আমেরিকা ধরো এইভাবে তার ডিফেন্স লাইন সাজায় রাখছে, ডিফেন্স মেকানিজম সাজায় রাখছে। এই ধরো প্রথমে তোমাকে এখানে পৌঁছতে হলে আগে হাওয়াই আসতে হবে, হাওয়াই আসার আগে তোমাকে এই জালটা ভাঙতে হবে, তারপর তুমি হাওয়াই আসতে পারবা, তারপর হাওয়াই থেকে তারপর তুমি এখানে আসতে পারবা।
তো তোমাদেরকে আমি কয়েকটা জিনিস রেকমেন্ড করি, তোমরা যদি জিও পলিটিক্স আরও ভালো বুঝতে চাও, যে তোমার ইউটিউবে কয়েকটা তোমরা মানে চ্যানেল ফলো করতে পারো। আজকে লিঙ্কগুলো দিয়ে দিই হ্যাঁ, ক্যাসপিয়ান রিপোর্ট, এটা খুবই ভালো একটা চ্যানেল। ওদের ধরো একটা আলাদা প্লে লিস্ট আছে, ঠিক আছে, জিও পলিটিক্স ক্যাসপিয়ান রিপোর্ট। জিও পলিটিক্সের আলাদা বিভিন্ন প্লে লিস্ট আছে, ধরো কয়েকটা দেশ ধরে ধরে জিও পলিটিক্সের প্লে লিস্ট আছে। তারপর তোমরা দেখতে পারো রিয়েল লাইফ লোর, ওগুলো ফলো করতে পারো, রিয়েল লাইফ লোর। আপাতত এগুলোই দেখো, পরে যদি আরও ডিপ নলেজ লাগে তখন ধরো আমি আরও কয়েকটা চ্যানেল রিকমেন্ড করবো, ঠিক আছে। তো প্রাইমারি না, আসলে এগুলো বুঝতেও সময় লাগবে, অনেক সময় লাগবে। হ্যাঁ, তো ভিডিওটা অফ করো, ক্লাসটা আমরা এখানে শেষ করি।